সে 3 ফুটের ওই গর্তটা লাফিয়ে ক্রস করে যখন উপরে এসলো, আসার পরে সে উঠে সমস্ত ব্যাঙেদেরকে বলতে লাগলো, ধন্যবাদ তোমাদেরকে ভাই, তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা যদি আমাকে উপর থেকে উৎসাহ না দিতে তাহলে আমি কখনো এই জায়গা থেকে লাফাতে পারতাম না। সব ব্যাঙ অবাক, সবাই বলছে কি বলছে। তখন একজন বয়স্ক ব্যাঙ বলতে লাগলো, আসলে ওই ব্যাঙটা হচ্ছে বধির, কানে কালা, এই জন্য ও তোমাদের হতাশপূর্ণ কথাগুলোকে কানে না যাওয়ার কারণে তোমাদের কথাগুলোকে সে মনে করেছে মানুষ আমাদেরকে উৎসাহ দিয়েছে। সে লাফিয়ে লাফিয়ে একটা সময় গিয়ে সে সম্পূর্ণ লাভ দিয়ে এটা সফল হয়েছে। আসলে এই গল্পটি বলার উদ্দেশ্য আমাদেরকে এটা শেখায়, সমাজের কথা আমরা শুনলে আমরা কখনো এগোতে পারবো না। জেনে রাখুন, সমাজকে যদি আপনি খুশি করতে চান, সমাজ কি ভাবলো, লোক কি ভাবলো, কে কি ভাবলো, আজ আমরা এই জায়গায় এসে পৌঁছেছি লোকের ভাবনাকে সম্মান করে নয়। লোকের ভাবনাকে সম্মান মানে জনগণের এক অংশ কি বলছে, কি ভাবছে, এই ভাবনাটাকে মাথায় রেখে নয়। যদি আমরা এটা ভাবতাম, আমার যেটুকুন অভিজ্ঞতা 2014-15 দিকে যখন প্রথম রাজনৈতিক সমর্থন ছিল, আমাদের ওই সময় যেভাবে মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আমাদের নিঃসন্দেহে ওই দিন আমাদের সংগঠন বিলুপ্ত হয়ে যাওয়া উচিত ছিল। আমরা এর পূর্বেও বলেছি, আজও বলেছি, মানুষ হিসাবে আমাদের পলিসি হিসাবে আমরা ভুল সিদ্ধান্ত নিতে পারি। আজ কংগ্রেস ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আপনার কি মনে হয় এই নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পেছনে কংগ্রেসের সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত নেই? আজ বাবরি মসজিদ, রাম মন্দিরের যে সূচনা হয়েছিল, এই সূচনা কংগ্রেসের হাতে তৈরি করা আমরা জানি। আমরা অনেকেই জানি না, কিন্তু সেই সময় ক্ষমতাবান কংগ্রেস মনে করেছিল যে আমরা সিচুয়েশনকে আমাদের কন্ট্রোলে নিয়ে নিব। হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদীকে হাওয়া দিতে গিয়ে আজ দেখুন সেই হিন্দুত্ববাদীর আগুনে কংগ্রেস নিজে পুড়ে ছারখার হয়ে গেছে। ফলে সিদ্ধান্ত ভুল হতে পারে, ভুল সিদ্ধান্তের উপরে আমরা স্ট্রিক্ট হয়ে দাঁড়িয়ে থাকিনি। ফলে আমরা মানুষের জন্য কাজ করতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত আমাদের ভুল হয়েছে, আমরা সেটা আপনাদের কাছে স্বীকার করে নিয়েছি, হ্যাঁ আমাদের ভুল হয়েছে। কিন্তু আমরা কখনো কথা বলিনি যে না আমরা যা কাজ করেছি সব ঠিক করেছি। আর এই সিদ্ধান্ত ভুলকে ভুল স্বীকার করে নেওয়া, আজ এখনো আপনারা যারা এখানে এসে বসেছেন, আপনাদের এই সমর্থন এটা প্রমাণ করে যে আপনারা মানুষের সাথে আছেন, আইমার সাথে আছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা এখানে এসে পৌঁছেছি, সম্মানিত কর্মীরা, আগামীতে জেলা নেতৃত্ব যারা পাবেন, সেই জেলা নেতৃত্বদের উদ্দেশ্যে আমি বলবো, দেখুন জিনিসকে সবসময় আপনারা আগামীতে নেতৃত্ব দিতে চাইছেন। এবছরের জেলার বোর্ডকে আমরা যেটা বানিয়েছি, একটা ব্যতিক্রমী জেলা বোর্ড বানানোর চেষ্টা করা হয়েছে। কেননা আমরা এই জেলা বোর্ডের মধ্যে যেটা আগামীতে ছিল না, অতীতে ছিল না, আমরা এবার নিয়ে এসেছি। আমাদের জেলা সবসময় এলাকার নেতৃত্বদের মাধ্যম থেকে জেলার মেম্বারকে আমরা চুজ করেছি। এলাকার ভালো কর্মী, ভালো নেতৃত্ব চুজ করেন। আমি এবছর জেলার মিটিংয়ে আমি পরামর্শ দিয়েছিলাম। আপনারা জানেন জেলার সিদ্ধান্তে খুব বেশি আমি ইন্টারফেয়ার করি না, আগেও করিনি, বিগত 4-5 বছরে আমি এই কাজটা কমিয়ে দিয়েছি। যদিও আমার প্রভাব থাকে এতে, যদিও আমার ভূমিকা থাকে এতে, কিন্তু আমি কখনো সরাসরি নির্দেশিকা জারি করে দিইনি। তো আমি একটা প্রস্তাব রেখেছিলাম যে জেলাতে নমিনেশন ফর্ম তৈরি করে আপনারা জেলাতে ছাড়ুন, এবং এই নমিনেশন ফর্মে আপনারা কর্মীদেরকে তোলার চেষ্টা করুন। এবং এই নমিনেশন ফর্মে আপনারা জানেন জেলা ফর্ম যারা ফিল আপ করেছেন, 4টা কলাম ছিল, 4 জন নেতৃত্বদের মাধ্যমে সিগনেচার করে অ্যাটলিস্ট তার মধ্যে 2 জনের নেতৃত্বর সিগনেচার লাগবে আপনাকে জেলা মেম্বারশিপ নেওয়ার জন্য। এবং আমরা নমিনেশন ফর্ম 100 টাকা করে রেখেছিলাম। এবং আমাদের ভয় হচ্ছিল, কিছু কর্মী চিন্তার মধ্যে ছিলেন, চিন্তিত ছিলেন যে ভাইজান
100 টাকা দিয়ে ফর্ম দিয়ে লোক ফর্ম ফিল আপ করবে আইমাতে। আমরা বলেছিলাম আপনারা ফর্ম ফিল আপের ব্যবস্থা করুন। এরপরের সারপ্রাইজ কর্মীদের নেতৃত্বদের মাঝে, আপনারা জানেন আমাদের ডানে যে রাজনীতির মঞ্চ আছে, এই যে জেলার পঞ্চায়েতের নেতৃত্বরা জয়ী হয়েছেন, এদেরকে তৃণমূল সহযোগিতা করবে কাজ করতে দেওয়ার জন্য? দেবে না। বেশিরভাগ ক্ষেত্রে এটা আমরা ধরে চলবো, যদি তারা দেয় তাহলে এটা ধরতে হবে যে তারা রাজনীতিটা বোঝে। কিন্তু এটাই বাস্তব, তাদের ঘৃণিত ভাবনা, তৃণমূলের জটিল চিন্তা, জটিলের থেকে বেশি ঘৃণিত ভাবনা, তারা যে নিচু মানসিকতার নেতৃত্বদেরকে পদ দিয়ে রেখেছে। তৃণমূলের 80 থেকে 90% নেতৃত্বরা নীচ মানসিকতার, তারা স্পোর্টস রাজনীতিতে বিশ্বাস করে না। তারা এটা মনে করে লাঠি দিয়ে ক্ষমতা দখল করে নিব, যেমন শেষের দিকে বামেরা মনে করেছিল, যেমন মাস্টার সিপিএম এর নেতৃত্বরা মনে করেছিল, আজও তৃণমূলের সেই একই ধারা এসে গিয়েছে। ফলে আমরা এই নেতৃত্বদের জন্য কাজ করতে গেলে আমাদেরকে অর্থ লাগবে। আপনারা জানেন আমরা সরাসরি অর্থ চাঁদা কালেকশন সেন্ট্রালি কোনো করিনি। আমি নেতৃত্বদেরকে বললাম যে জেলার মেম্বার যারা হবেন তাদের জন্য ঘোষণা করুন যে 5,000 টাকা ইয়ারলি জেলা মেম্বারশিপকে, জেলা নেতৃত্বদেরকে ফিস দিতে হবে। সবাই আরো বেশি কুণ্ঠায় পড়ে গেছেন। অর্গানাইজেশন কি আপনারা শুনুন। ইন জেনারেল এই কথাটা মেনে নেওয়া অসম্ভব যে সংগঠনে ফ্রিতে সংগঠনের কর্মীরা খেয়ে, বিরিয়ানি খেয়ে, পোলাও খেয়ে, খিচুড়ি খেয়ে, চা খেয়ে, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে সংগঠনের নেতৃত্বরা রাজনীতি করে, সংগঠন করে, তারা 5,000, এটা তো অসম্ভব। আপনারা ভাবলে অবাক হবেন, 500-র উপরে জেলা থেকে নেতৃত্ব মানুষেরা জেলা মেম্বারশিপ ফর্ম ফিল আপ করেছে জেলার কর্মীতে জেলার নেতৃত্বে আসার জন্য। পণ্ডাবাবু কত ফর্ম ফিল আপ হয়েছে? সরি 500 না, কম হয় মনে হচ্ছে। কত ফর্ম ফিল আপ হয়েছে? সরি 325। 500 বলে গল্প দিয়ে বেরিয়ে যাওয়া যায়, দেব না। 500 ফর্ম ফিল আপ করা হয়েছিল। 325টা মেম্বার জেলা থেকে আমরা ফর্ম ফিল আপ করে চুজ করেছি। এবং আপনারা অবাক হবেন, 300 জনকে নিয়ে তো জেলা মেম্বার বানানো যায় না। আমরা 100 কাছাকাছি, প্রথম ফেজে 100-র কাছাকাছি জেলা নেতৃত্বদেরকে চুজ করা হয়েছে এবং সমস্ত জেলা নেতৃত্বদেরকে হেড অফিস থেকে ফোন করা হয়েছে যারা নমিনেশন ফর্ম ফিল আপ করেছিলেন, যারা নমিনেট হয়ে জেলাতে আসার জন্য প্রাইমারি যে ফেজ যারা অতিক্রম করেছেন, তাদেরকে প্রত্যেককে ফোন করে জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা 5,000 টাকা ইয়ারলি ফিস দিতে পারবেন তো? এবং এটা অ্যাট এ টাইম 1,000 টাকা দিয়ে দিব, পরে 1,000 টাকা দিব, এরকম গল্প না। আপনি জানলে অবাক হবেন, 6 থেকে 7 জন, তার মধ্যে 3-4 জন স্টুডেন্ট আছে যারা বলেছে যে আমরা তো স্টুডেন্ট, একটু আমাদের বিষয়টা দেখলে হয়। বাকি সমস্ত মানুষ ফোনে এগ্রিড হয়েছে যে হ্যাঁ আমরা 5,000 টাকা দিয়ে জেলা মেম্বারে আসব। কি করে সম্ভব? কারণ আমরা যারা এখানে এসে বসেছি, আমরা একটা গাছ লাগিয়েছিলাম 2010-এ। যে গাছকে একদল লোক মনে করেছিল গাছটি মরে যাবে। আমরা একটি গাছ লাগিয়েছিলাম 2010-এ, যে গাছটিকে একদল লোক মনে করেছিল একটা কাঁটা গাছ, এই গাছ দ্বারা কোনো উপকার হবে না। আমরা একটি গাছ লাগিয়েছিলাম 2010-এ, যে গাছকে একদল লোক মনে করেছিল এই গাছটা বিশেষ কোনো একটা শ্রেণীর মানুষকে ফল দিবে। 2010-এ একটা গাছ লাগিয়েছিলাম যে গাছটা এক শ্রেণীর লোক মনে করেছিল সাধারণ গরিব মানুষদের জন্য এই গাছ, আমরা বড় লোক, আমাদের এইরকম গাছের প্রয়োজন নেই। এই ভাবনা থেকে আজ 2023-এ এসে অর্থনৈতিক পরিকাঠামোর লোক থেকে আরম্ভ করে, শিক্ষিত লোক আরম্ভ করে, অশিক্ষিত লোক আরম্ভ করে, পয়সাওয়ালা গরিব লোক সহ আজকে বাংলার পূর্ব মেদিনীপুর জেলার আপামর জনসাধারণের বৃহত্তর অংশ এটা বিশ্বাস করে এই গাছ আমাদের গাছ, এই গাছ সমাজের গাছ, এই গাছ আমাদের প্রয়োজন আছে। সম্মানিত ভাইরা,
সম্মানিত নেতৃত্বরা, আপনারা যারা দায়িত্ব পাবেন, শুনে রাখুন, স্ট্রাগল করুন। একটি প্রজাপতিকে দেখবেন যখন সে বেরিয়ে আসে লাভা থেকে, ওই টাইমটা তার এত কষ্ট হয়। যারা জানেন তারা এই বিষয়টা ভালোভাবে বুঝবেন। পাচ্ছিল একজন লোক, দেখতে দেখতে সে বলতে লাগলো যে আহারে, এই প্রজাপতির এত কষ্ট হচ্ছে, আমি একটু হেল্প করি। সে কাঁচি দিয়ে তার নিচের লাভার অংশটা, ডিমটাকে কেটে ফেললো। আপাত দৃষ্টিতে প্রজাপতিটি উড়ে বেরিয়ে গেল। আপাত দৃষ্টিতে সে মনে করলো সে অনেক উপকার করেছে। আপাত দৃষ্টিতে সে মনে করলো যে এটা খুব ভালো কাজ হয়েছে। কিন্তু আপনারা যারা নেতৃত্ব, আপনাদেরকে এটা বলি, যদি আপনি এটাকে অ্যানালাইজ করেন, যদি আপনি এটাকে পর্যালোচনা করেন, আসলে ওই প্রজাপতিটি যখন তার ডিম থেকে বেরোচ্ছিল, যত সে পাখা লাড়ছিল, তার পাখার ভেতর থেকে ছোট 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 এক ধরনের রস বেরোতো, হরমোন বেরোতো, যেটা তার ডানাকে মজবুত করত। ফলে যখন সে চরম ক্ষমতা পেত, তখন সে ডানাটা ভেঙে যখন উঠতো, ততক্ষণ তার ডানাটা অনেক শক্তিশালী হতো। আমাদের সমাজে আমরা সব সময় শর্টকাট রাস্তাকে অবলম্বন করার চেষ্টা করেছি। আমরা উইথাউট স্ট্রাগলে আমরা মনে করেছি সফল হয়ে যাব। আমরা সব সময় মনে করেছি কম্প্রোমাইজ করে, আমরা সব সময় মনে করেছি আন্ডারস্ট্যান্ডিং করে আমরা এগিয়ে যাব। আসলে কি আন্ডারস্ট্যান্ডিং আমাদেরকে এই জায়গায় পৌঁছাতে পেরেছে? সংগঠন করার পূর্ব মুহূর্তের ইতিহাস যদি আপনি আপনাদেরকে স্মরণ করাই, বহু লোক আমাদেরকে কথা বলেছে, ভাইজান এখন সিপিএম এর শেষ অবস্থা, সিপিএম করুন। আমি তাদের নাম বলতে পারি, আজও আমি তাদের নাম বলতে পারি যে তারা এই কথা বলেছিল যে সিপিএম এর শেষ অবস্থা। সিপিএম এর সাথে জুড়ে গেলে আপনি দেখবেন একদম অনেক উপকার হয়ে যাবে সংখ্যালঘু মানুষের। আমরা করিনি। একটা কথা সবসময় মাথায় রাখবেন, হুজুর কিবলা যার ভাবনা এটা, সেলিম বাবু বলছিলেন, আমি ওই নিচে পিছনে বসেছিলাম, অনেকে হয়তো দেখেছেন। হুজুর কিবলার আসার পূর্ব মুহূর্ত থেকে নিয়ে পুরো প্রোগ্রামের আমি ওখানে বসে বসে শুনেছি। হুজুর কিবলা কখনো আদর্শহীন আমাদেরকে তৈরি করেননি, যদিও আমরা তার ভাবনার একটা অংশ বুঝতে পারিনি। আজ তার বয়স হয়েছে, তিনি কখনো কখনো হয়তো কিছু কথা বলে ফেলেন, সেটা হয়তো ঠিক কথা নয়, বা কখনো কখনো তার কথার মধ্যে বিভ্রান্ত এসে যায়, তার বয়স বার্ধক্যজনিত কারণে। কিন্তু তার যৌবনে যে আদর্শ ছিল, এই আদর্শ এই জায়গায় আমাদেরকে পৌঁছেছে। তার একটা কথার মধ্যে তিনি বলছিলেন একটা আইমান লোক মরে গিয়েছে, আজকে একটা বক্তব্য রাখছিলেন। এই ইনফরমেশনটা কে দিয়েছে তাকে আমি জানি না। পণ্ডাবাবু, ওই রাজনগরের ওই ভদ্রলোক সিপিএম এর যে লোকটাকে মেরেছিল, কি মারা গেছে রাতের বেলা? সে তো মারা যায়নি। ফলে তাকে কেউ ভুল ইনফরমেশন দিয়ে দিয়েছে, এবং ভদ্রলোক আইমার না, মাস্টারমশাই গোদার এলাকার লোক বাবলু মণ্ডল। ফলে এসেছে, এবং ধরুন এই বক্তব্যটা তো আজকের দিনে রেকর্ড হয়, রেকর্ড হওয়ার পরে কালকে এটা ভিডিও চলবে। আমি সবসময় বলেছি রাজনীতির আঙিনায় আমাদেরকে মারামারি করতে হয়নি। আমি তৃণমূলকে কখনো কখনো সমর্থন এই জন্য ভালো বলি যে তারা আমাদের সাথে লড়াইয়ে যায়নি এখনো। যতদিন তারা লড়াইয়ে যাবে না ততদিন তাদের জন্য ভালো। একটা ভাঙড় তৃণমূল সামলাতে পারছে না, আবার একটা মেদিনীপুর যেন তারা না তৈরি করে, এটা তাদেরকে আমি পরামর্শ দিয়েছি। ঠিক আছে, সম্মানিত ভাইয়েরা, ফলে তারা আমাদের সাথে লাগেনি, এটাও বলতে আমার দ্বিধা নেই। আমার কাছে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি সব কটা দল এই সংখ্যালঘু মানুষদেরকে কৃতদাস বানানোর পরিকল্পনায় গিয়েছে। কেননা যদি আপনি এই দলের মাথাটা দেখেন, আমার সংগঠনে অনেক ব্রাহ্মণ মানুষ আছেন, বাট এটাও আমি বলি মাঝে মাঝে, ব্রাহ্মণ যারা লিডার আপনারা দলিতদেরকে তুলুন। কেন না, এদের মাথায় টপ লিডার সে বুদ্ধদেব ভট্টাচার্য, তিনিও ব্রাহ্মণ, মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ব্রাহ্মণ, কংগ্রেসের মধ্যে যখন মুখার্জি ছিলেন, বিজেপির কি বলে শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ছিলেন, অ্যাটলিস্ট প্রায় 90% দেখবেন তারা ব্রাহ্মণ্যবাদের লোক নিয়ন্ত্রণ করে। ফলে ভাবনা এক জায়গা থেকে আসছে। আমি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে নই, কিন্তু এটা এক্স্যাক্টলি এটা মাথায় রাখতে হবে। এই সব দলের মাথারা একই ব্যবহার করেছে। কংগ্রেসও যা মুসলিমদের সাথে করেছে, সিপিএমও যা করেছে, তৃণমূলও তাই করেছে, বরং সময়ের সাথে সাথে তারা আরো তাদের ধারণা অত্যাচার কমিয়ে দিয়ে এসেছে। তো ভাই, প্রজাপতির মতন হন, আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যম থেকে কাজ করবেন না। আপনারা নেতৃত্ব, আমাদের কর্ম পলিসি
আমাদেরকে ভাবতে হবে, থিঙ্ক আউট অফ বক্স। আপনি চিরাচরিত ভাবনা আমরা ভাবিনি, চিরাচরিত ভাবনার মধ্যে আমরা যাই না। আমরা কেমন, আপনাদেরকে একটা গল্প শোনাই। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? খাবার খিদা টিদা লাগছে নাকি? বলে দিই, আমরা জেলার বড় বড় প্রোগ্রাম করা ছেড়ে দিয়েছি। এটাও আমাদের, ওই যে বললাম, চিরাচরিত ভাবনার বাইরে ভাবতে শিখুন। তারা আমাদের 1 লাখ লোক দেখলেও ভয় পায় না, এটা আমরা আপনারা বুঝে নিন। আজ সিপিএম ছেড়ে দিন, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, এরা আমাদের যদি 1 লাখ লক্ষ কলকাতা আমি জড়ো করে দিই, তারা ভয় পায় না। তারা জানে গোটা পশ্চিমবঙ্গ থেকে 200, 500, 1000, 2000 তোরে লোক করে 1 লাখ জড়ো করেছে। এদের ক্যাপাসিটি কি আমরা জানি, তারা জানে। তারা, আমরা মনে করি লোক দেখালে তারা আমাদেরকে ভয় পাবে। আজ তারা আমাদের লোক দেখে ভয় পায় না, কেননা তারা জানে এই জাতির লোককে কৃতদাস বানিয়ে দিয়েছি। তারা, আমরা আমাদের পলিসি চেঞ্জ করি এবং সময়ের সাথে সাথে আমরা নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করেছি, সময়ের সাথে সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। কেমন? আপনাকে শিখতে হবে। তারা আপনাদেরকে কি দিয়ে মারছে? তারা আপনাদেরকে বন্দুক দিয়ে মারে না, তারা আপনাদেরকে গুলি করে মারে না, তারা আপনাদেরকে হাতে মারছে না। আর আপনি হাতে লড়াই করার জন্য বলছেন, আপনার এলাকায় একটা কিছু হয়ে গেল, বাস অবরোধ করে বাসের কাঁচ ভেঙে দিলেন 200 জন ছেলে এসে, তারপরে পুলিশ কিচ্ছু বলল না, ছেড়ে দিল। তারপরের দিন গিয়ে গ্রামের মধ্যে 200 লোক ছিল, 350 লোকের নামে কেস লঞ্চ করে দিল। হাওড়া জেলায় কিছুদিন আগে অবরোধ করে, পুরো হাওড়া জেলা অবরোধ করেছে মুসলিম ছেলেরা, অবরোধ করে দিয়ে মার কাট হই হই হই, কি মানুষজন বিশৃঙ্খলা অবস্থা। ওই জ্যামে আমি নিজেও ছিলাম। আমি অবরোধের পক্ষে নই, এই জন্যই যে আপনি অবরোধ করলেও সেটা সিস্টেমেটিক্যালি করুন। আপনি নবান্নে যাওয়া অবরোধ করুন, আপনি ডিএমকে ঢুকতে অবরোধ করুন, কিন্তু আপনি জনগণকে হ্যারাস করার জন্য অবরোধ করতে পারেন না। কত ইমার্জেন্সি রুগী থাকে, কত ইমার্জেন্সি লোক থাকে, কারো ফ্লাইট ধরার থাকে, কারো ট্রেন ধরার থাকে, কারো হসপিটাল যাওয়ার থাকে। আপনি রাস্তা অবরোধ করে বলছেন আমাদের দাবি মানতে হবে। আরে ওই অসহায় প্রেগনেন্ট মহিলা যার ডেলিভারি হওয়ার জন্য সে এখানে তমলুক বলে দিয়েছে হবে না, হাওড়া থেকে বলে দিয়েছে যাও, চলে যাও কলকাতা যাও, আপনি দ্বিতীয় হুগলি সেতু অবরোধ করে বসে আছেন, ও মানতে হবে। তাহলে এই ভাবনা আমাদেরকে কখনো এগিয়ে নিয়ে যাবে না। অবরোধ করতে হয়, আপনাকে অল্টারনেটিভ রাস্তা তৈরি করতে হবে, আমাদেরকে এমার্জেন্সি ভেহিকলসকে ছাড়তে হবে, আমাদেরকে এমার্জেন্সি ছোট চাকা গাড়িকে ছাড়তে হবে। আমরা ট্রান্সপোর্টিং এর বড় জায়গাকে অবরোধ করতে পারি, আমরা বড় বড় ট্রাকেদেরকে অবরোধ করতে পারি, যে অবরোধ দেশের ইকোনমিকে ডিসব্যালেন্স করবে। এই পরিকল্পনা আমাদের মধ্যে নেই। আপনি বলছেন আমরা এমন ঘিরে দিব, একদম সব জাম করে দেব। তাহলে থিঙ্ক আউট অফ বক্স কি? একটা গল্প বলি আপনাদেরকে। একটি মহিলা, একজন ইটালির একটা উপকথা, রূপকথার গল্পটা ইটালিয়ান একটা গল্প। সেখানে একজন মানুষ টাকা ধার নিয়েছিল একটি ইহুদির কাছ থেকে। ইহুদি হচ্ছে একটি অভিশপ্ত জাতি, গোটা পৃথিবীর লোক যাদেরকে অপছন্দ করে, কিন্তু বাস্তব ঘটনা এটাই, গোটা পৃথিবীতে নিয়ন্ত্রণ আজ তাদের হাতে অধিকাংশ জায়গায়। এই ইহুদি টাকা ধার নিয়েছে ওই মহিলার কাছ, বাপের কাছ থেকে। যখন সে টাকা ফেরত দিতে পারেনি, তখন ওই ইহুদি বলছে এক কাজ করো, তোমার মেয়ের সাথে আমার বিয়ে দাও, হয় টাকা ফেরত দাও না হলে মেয়ে দাও। তো লোকজন এটাকে খারাপ সমালোচনা করলো। তো ইহুদি দেখলো যে এইভাবে যদি আমি ওর মেয়েকে বিয়ে করতে চাই তাহলে সমস্যা পড়ে যাবে, এক কাজ করো, একটা খেলা খেলি। কি খেলা? সে বলল যে দেখো, আমি এই ব্যাগে একটা কালো পাথর আর একটা সাদা পাথর রাখছি, কালো পাথর যদি তোমার মেয়ে তুলে নেয় তাহলে তোমার মেয়েকে আমি বিয়ে করব, আর যদি সাদা পাথর সে তুলে নেয় তাহলে কি করব না, তোমার মেয়েকে আমি ছেড়ে দেব। প্রপোজালটা তুলনামূলক ভালো, মারনা ক্যা করতা বেচারা। সে মনে করলো যে যাক এটাই ট্রাই করি। তার মেয়ে এলো, তার মেয়ে দেখলো যে ভদ্রলোক দুটোই কালো পাথর ঢুকিয়েছে। এখন সে দেখলো যে তার ওই জুইস, ওই ইহুদি দুটোই কালো পাথর ঢুকিয়েছে। ফলে এখন সে যেই পাথরটাই বার করবে না কেন কালো পাথর বেরোবে। ইহুদি বলবে দেখো কালো পাথর, আমাকে বিয়ে করো। এখন সে মেয়েটা কি করবে? মেয়েটা চেঁচামেচি করবে, তার তো ক্ষমতা নেই। মেয়েটা স্যারেন্ডার হবে, যা হবে আমার ভাগ্যে এটাই ছিল, হাত ঢুকিয়ে বার করে নিবে, বার করে ইহুদির পাল্লায় পড়ে যাবে। তো মেয়েটি
চিন্তা ভাবনার মধ্যে একটু পার্থক্য করলো। মেয়েটি হাত ঝুঁকিয়েই পাথরটা বার করে চট করে ফেলে দিল। কিছু লোক সাক্ষী ছিল তাদের দেখার আগেই, দিয়ে বলতে লাগলো, হায় হায়, যা, আমার হাত থেকে তো পাথরটা পড়ে গেল। ঠিক আছে, অসুবিধা নেই, আমি কি পাথর তুলেছি এটা বোঝা যাবে, ব্যাগের মধ্যে যেটা আছে তার উল্টোটা তুলেছি। আপনি একটু ব্যাগের মধ্যে কি পাথর আছে দেখুন, যে পাথরটা ব্যাগের মধ্যে থাকবে তার উল্টো পাথরটা। ইহুদি ফেঁসে গেল। সম্মানিত বন্ধুরা, সংখ্যালঘু মানুষদেরকে পলিসি তৈরি করতে শিখতে হবে। আপনি হাততালি দিয়ে আমাকে খুশি করতে পারবেন না। আপনি মনে করছেন যে আমি পাগলামি করছি। আমার বহু কর্মী বলে, ভাইজানের ভাবনা চিন্তা বুঝতে পারিনি, কি চাইছেন বোঝা যাচ্ছে না। আপনি কি করে বুঝতে পারেন? আপনি সকালবেলা উঠে পাবজি গেম খেলা দিয়ে স্টার্ট করেন, রাতের বেলা ঘুমাতে গিয়ে আপনি সিনেমা দেখে ঘুমান। আপনি কি করে মনে করতে পারেন আপনি আমাকে বুঝতে পারবেন? ওই মৌলানা মলি সাহেব কি করে বুঝতে পারবে যে জীবনে কোনোদিন সোশ্যাল সায়েন্স কি সে পড়াশোনা করেনি? ওই ইমাম সাহেব কি করে বুঝবে যে মসজিদের মেম্বাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু খুতবা দেয়, মসজিদের মেম্বাররা দাঁড়িয়ে শুধু নামাজ পড়ার কথা, রোজা রাখার কথা বলে, আর বলে মমতা ব্যানার্জি আমাদেরকে কি বলে একটু, সেই ইমামের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ভূমিকা কি, সমাজে আমাদের কাজ কি, সমাজে আমাদেরকে কিভাবে এগোতে হবে। কিভাবে এগোবো? আগে আমাদেরকে উপলব্ধি করতে হবে। বন্ধুরা, আমরা কারা? 30% লোক আনঅফিসিয়ালি, অফিসিয়ালি 18%। গত কয়েকদিন আগে পিকে প্রশান্ত কুমার, যিনি মমতা ব্যানার্জি জিতার মধ্যে সহযোগিতা করেছেন, ভদ্রলোকের সাথে আমার একটা মিটিং হয়েছিল। 10 মিনিটের মিটিং এর টাইম দিয়েছিলেন, আধ ঘন্টা কথা বলেছিলেন। এই ভদ্রলোককে নো ডাউট লোকটার যে কতটা ট্যালেন্ট আছে আমি না কথা বললে বুঝতে পারতাম না। সুতরাং আপনাদেরকে বলি, এই ভদ্রলোকের একটা ইন্টারভিউ এসেছিল, তিনি বলেছিলেন যে মুসলমানরা 18% মুসলমান, এর পরেও মুসলমানদের কোনো লিডার নেই। এটা কি করে সম্ভব? কথাটা কতটা বাস্তব কথা আজকে আমরা যারা এখানে এসে বসেছি আপনারা জানেন। আপনারা আমার ডাকে এসেছেন, তার মানে আপনারা আমাকে ভালো মনে করেন। আপনারা আমার ডাকে এসেছেন, আপনারা মনে করেন যে আমি চেষ্টা করছি। কিন্তু আমি জানি আপনাদের এখানে একটা বৃহত্তর অংশ যারা আমাদেরকে পঞ্চায়েত আপনারা ভোট দেননি, আপনারা তৃণমূলকে ভোট দিয়েছেন। ফলে কেন এই যে যখন আপনি আসছেন আপনার সমস্যা হচ্ছে, পঞ্চায়েতে যে পঞ্চায়েতের প্রধান সে আমাকে তার বাড়িতে দাওয়াত করে খাওয়াচ্ছে, যে পঞ্চায়েতে আমার প্রার্থী হেরে গেছে সেই পঞ্চায়েতের কর্মী নেতৃত্বরা জলসা আমাকে দাওয়াত দিচ্ছে। তাহলে কেননা আমরা আমাদের জীবন সম্পর্কে উপলব্ধি করতে পারিনি। আমরা সামান্য কথাতে সিদ্ধান্ত নিই। আপনি আমাকে মনে করেছেন যে আমি আপনার রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারবো না, কিন্তু আপনি আমাকে বিশ্বাস করেছেন। আপনার বাড়িতে গিয়ে যদি আমি বলি আপনার ঘরে একটা জিন আছে, এই জিনটা আপনার ক্ষতি করছে, আপনি বলবেন হুজুর যা করার করুন, যেভাবে ক্ষতি ঠিক করার আপনি করুন, যা টাকা লাগে দিব। আর আমি আপনাকে যখন বলছি যে ভাই জীবনে এতবার সিপিএম কে ভোট দিয়েছেন, তৃণমূলকে দিয়েছেন, কংগ্রেসকে দিচ্ছেন, আজ তো মুসলমান বিজেপিও করছে, আমি শুধু বলেছি যে একটা পঞ্চায়েতে আমাকে একটা ভোট দিন, একটা লোকসভায় আমাকে একটা ভোট দিন, একটা বিধানসভায় আমাকে একটা ভোট দিন, একটা ভোট জীবনের দিন। আপনি ভুলে যান, আপনি ভাবুন যে আপনি আপনার জীবনের ভুল সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বাস করুন, একটা ভোট আমাকে যদি আপনারা দেন, ওই রাজনৈতিক মসনদে যারা আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে ওদেরকে আমরা ওদের চেয়ার থেকে টেনে নিচে নামিয়ে নিয়ে আসবো। এই বিশ্বাসটা আমাদের প্রতি আনতে হবে, এই বিশ্বাসটা আপনাদেরকে আমার প্রতি করতে হবে। আর যদি না করেন তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। মুসলিম সম্প্রদায়কে নিয়ে একজন বড় আচার্য, আমি নাম বলবো না, তার একটা স্পিচ শুনছিলাম। কথাটা খুব আঘাতজনক মনে হলেও কিন্তু কথাটার মধ্যে আমি কোনো দোষ খুঁজে পাইনি। তিনি একটা স্পিচে বলছিলেন মুসলিম কারা, मुस्लिम संप्रदाय अवस्था की, हिंदी ते तार स्पीच छिलो। अगर आप मुस्लिम लोगों को देखते हो तो आपको यह समझ में आ जाएगा। मुस्लिम को समझने के लिए मैं एक कहानी आपको सुनाता हूं। वो ये कहानी ये है कि एक मोहल्ले पे एक गधा और एक कुत्ता था। अपना बुझते पाच्छेन तो? एक मोहल्ला पे एक गधा और एक कुत्ता था। गधा और कुत्तों ने आपस में शर्त लगा लिया कि चलो यहां से दूर उस मोहल्ला पे एक कुर्सी रखा हुआ है, उस कुर्सी पे जो बैठ जाएगा
वही इलाका के राजा बनेगा। तो कुत्तों को लगा अरे भाई ये तो बहुत आसान है, गधा कितना भाग लेगा, मैं तो भागूंगा इससे ज्यादा। शर्त लगा लिया उन लोगों ने और दोनों भागना शुरू कर दिए। जाहिर है कि कुत्ता आगे भागता और कुत्ता भागने लगा, लेकिन कुत्तों को कैसे क्या पता था कि मोहल्ले के सामने में और सारे कुत्ते हैं जो उनको रोक लेंगे। कुत्तों को कहां पता था कि मोहल्ले के सामने मोड़ पे चौराहे पे और सारे कुत्ते हैं जो उनको रोक लेंगे। और वही हुआ जो उसको पता नहीं था, कुत्तों ने रोक लिया उसको और ये गधा उसको निकल गया वहां से। और फिर आगे चलते चलते फिर एक चौराहा आया, वहां पे कुत्ता आ गया। तो इस तरह से कुत्तों को समझाते समझाते ये कुत्ता अपने कौम को समझाने लगा, देखो भाई ये एक शर्त है, अगर मैं जीत जाता हूं तो मैं तुम्हारा सरदार बनूंगा तो तुम्हें फायदा मिलेगा, लेकिन कुत्ते तो कुत्ते हैं, उनको कहां से समझ आएगा। আমরা হাসছি, এটা আমাদেরকে নিয়ে এই কথাটা তৈরি হয়েছে। আমরা হাসছি কিন্তু এই কথাটা আমাদেরকে নিয়ে বলা হয়েছে। যখন সে ডেস্টিনেশনে পৌঁছালো গিয়ে দেখলো গাধা ঠ্যাং তুলে বসে আছে। তো যারা ক্ষমতায় বসেছে তারা গাধা, তারা গাধা। কিন্তু আপনি কুকুরের প্রবৃত্তি থেকে বেরোতে পারেন, আপনি কুকুরের প্রবৃত্তি থেকে বেরোতে পারেন। আপনি ভরসা করতে পারেন আইমার নেতৃত্বের উপরে, আপনি ভরসা করতে পারেন বিষ্ণুপদ ভণ্ডার মহাশয়ের উপরে, আপনি ভরসা করতে পারেন হাজী বদরুদ্দোজা সাহেবের উপরে, আপনি ভরসা করতে পারেন যুব সম্পাদক মাজেদ সাহেবের উপরে, আপনি ভরসা করতে পারেন আমাদের অন্যান্য ছেলেদের উপরে। কিন্তু আপনি না করে কুকুরের প্রবৃত্তি নিয়ে আপনি মনে করছেন আরে জেলা মেম্বার হয়ে গেছে ওকে ডাউন করব। আমি বড় দুর্ভাগ্যের সাথে আমাদের প্রাক্তন জেলা সম্পাদক জনাব মোজাম্মেল সাহেব শারীরিকভাবে ভীষণ অসুস্থ, খুবই অসুস্থ। উনি এখন ঠিক মতন ওনার চলাফেরা, ওনার নার্ভের কিছু সমস্যা হয়ে গিয়েছে, উনি আসতে পারেননি। কিন্তু আজও তিনি সংগঠনে একটা কন্ট্রিবিউট করেছেন, আজকের এই জেলার সম্মেলনের খরচে উনি একটা অর্থনৈতিক সহযোগিতা করেছেন, আসতে পারেননি। কিন্তু আমাকে দুঃখ লাগে এই জেলা সম্মেলনের এই জেলা সম্পাদককে কোথাও না কোথাও আমাদের কিছু নেতৃত্বরা আমরা তাকে সহযোগিতা যতটা করা দরকার ছিল আমরা করিনি। সম্মানিত ভাই, জীবনকে উপলব্ধি করতে হবে আমাদেরকে। জীবনকে উপলব্ধি না করতে পারলে আমরা ব্যর্থ হয়ে যাব। আপনি সংগঠনে এসেছেন, আপনি মনে করছেন যে আপনি অনেক কাজ হয়ে গেছে, আপনি মনে করছেন আপনি অনেক কাজ করেছেন। বিষ্ণুবাবু মনে করছেন আরে আমি তো এসে সংগঠনে এত অর্গানাইজ করে দিলাম, এত কাজ করে দিলাম। না মহাশয়, আমরা কেউ কিচ্ছু করতে পারিনি। জীবনকে যদি বুঝতে হয়, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, যেদিন আমি মরে যাব, সেদিন যদি লোকেরা বলে হ্যাঁ ভাই কিছু লোক এরা ব্যাপক কাজ করেছে, তাহলে আপনি জানবেন আপনার জীবন সফল। আমি যদি ডিসিশন নিই ভাই আমি তো তৈরি করেছি আইমা, তাহলে তো আমি ব্যর্থ। আল্লাহর নবী একটা আইডিওলজি দিয়ে গিয়েছিলেন, তিনি জীবিত অবস্থায় ইসলামের পরিধি বড় ছোট ছিল, বড় ছোট। মদিনার সামান্য একটা শহর, মক্কার একটু শহর, তায়েফের একটু অংশ, হুনাইনের, এমনি ছোট ছোট করে সর্বোপরি 100 বর্গ কিলোমিটারও ইসলামী রাজত্ব ছিল না। আমরা ইসলামকে শুধু ধর্ম মনে করি, ইসলাম একটি শাসন ব্যবস্থার নাম। খ্রিস্টানকে আমরা ধর্ম মনে করি, খ্রিস্টান একটা শাসন ব্যবস্থার নাম। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী যে ইসলামের বুনিয়াদের ভিত রেখেছিলেন, তার মৃত্যুর সময় এটা সর্বোচ্চ 100 থেকে 200 স্কয়ার কিলোমিটার রাস্তা তিনি এলাকা দখল করেছিলেন, তাও বিক্ষিপ্তভাবে, সব জায়গায় দখল হয়নি। পাঁশকুড়া হয়তো হয়েছে, আবার গিয়ে তমলুক হয়েছে, আবার হয়তো গিয়ে রাধামণি হয়েছে, আবার ওদিকে হয়তো নন্দকুমার হয়েছে, মধ্যখানের কোনো জায়গা নেই। পাঁশকুড়ার পরে পুরুষোত্তমপুর খালি, বোঝানোর জন্য বলছি। কিন্তু আল্লাহ নবী মারা যাওয়ার পরে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনি 10 বছর, আবু বকরের জামানা, ওমরের জামানাটুকু নিয়েন, 12 বছরের মাথায় আপনি লক্ষ্য করে দেখুন 45.5 লক্ষ বর্গ কিলোমিটার। তার মানে মদিনা থেকে নিয়ে ইউরোপের দ্বার প্রান্ত পর্যন্ত মুসলমানরা তাদের শাসন ব্যবস্থাকে কায়েম করেছে। তাহলে আমরা এখানে কোন রাজার হওয়ার, আমি রুহুল আমিন এমএলএ হওয়ার স্বপ্ন দেখিনি। বারবার আপনাদেরকে বলেছি, দেখুন আমি কোন রাজনৈতিক প্ল্যাটফর্মে ভোটে দাঁড়ানোর জন্য এই পরিকল্পনা নিইনি। আমি ঘোষণা করেছি যে আমি ভোটে ইনশাআল্লাহ দাঁড়াবো না, কিন্তু আমি চেয়েছি আজকে যে পঞ্চায়েতগুলো দাঁড়িয়ে আছে, এখানে বসে আছেন, দেখুন আমাদের মহিলারা বসে আছেন, তারা কি বলে
তারা কি বলে, মুসলমানরা মেয়েদেরকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে, আমরা আমাদের মেয়েদেরকে ঘরের থেকে বাইরে বার করে স্টেজে বার বসিয়ে রেখেছি, এটা আমাদের সফলতা। শরিয়াতের কোনো ব্যক্তি এটা বলতে পারবে না যে এটা বেশরিয়তি কাজ হয়েছে। ফাতেমাতুজ জাহরাকে যদি আমরা দেখি, জিহাদের মাঠে, বদরের মাঠে তাকে তিনি ছুটে রুগীদের শুশ্রূষা করেছেন। আপনি আপনার স্ত্রীকে নিয়ে মলে যাচ্ছেন, পার্কে যাচ্ছেন, সিনেমা দেখতে যাচ্ছেন, আজকে যখন ভোটে দাঁড়াচ্ছে আপনি বলছেন আরে মেয়ে ছেলে ভোটে দাঁড়াবে, এটা কি ভাবনা? বলতে হবে, জীবন বদলে যাবে। আমার ভাই, সংখ্যালঘু মানুষদের সবচেয়ে বড় সমস্যা, এরা এদের ক্ষমতা সম্পর্কে ধারণা নেই। 30% মুসলমান পূর্ব মেদিনীপুর জেলায়। আগামী লোকসভায় আপনি নিশ্চিত থাকুন, আমরা যাকে চাইবো, আমি জেতার কথা বলবো না, আমি বড় বড় কথা বলি না, কিন্তু বিশ্বাস রাখুন আমরা যাকে চাইবো তাকে হারাবো, যাকে চাইবো তাকে হারাবো। আমি তো বলছি আমাকে 7 দিন হারানোর জন্য, জিতে দিলে তো হচ্ছে। আগামী জীবনের সম্পর্কে ভরসা রাখুন। জীবন সম্পর্কে কি ভরসা, এটা মাথায় রাখুন। আপনার ক্ষমতা সম্পর্কে আপনি জানুন। একটি ঈগলের বাচ্চা রাস্তা দিয়ে পাখি উড়তে উড়তে তার একটা ডিম মাটিতে ঘাসে পড়ে যায়, ওইখানে একটা মুরগি তার ডিমকে তাওয়া দিচ্ছিল, তো মুরগি ডিম দেখে তার ডিম মনে করে সে তাওয়া দিয়ে সেই ডিমটাকে টেনে তাওয়া দিয়ে ঈগলের বাচ্চাটাকেও মানুষ করে। ঈগলের বাচ্চা যখন বেরোয় মুরগির বাচ্চার সাথে ঘুরে, ঈগলের বাচ্চা আকাশের দিকে বারবার তাকায়, তার এটা নেচার ছিল, আকাশের দিকে তাকায়, সে বলে আমি একদিন উড়বো। অন্যান্য মুরগির বাচ্চা তাকে হাসে, বলে তুই উড়বি কি করে, তুই তো মুরগির বাচ্চা। মুরগির বাচ্চা কোনোদিন উড়ে? সে বলে হ্যাঁ আমি তো উঠতে পারবো না, আমার না মন চাই উঠতে। সে বারবার এ কথা বলে এবং এইভাবে বলতে বলতে সে একদিন মারা গেল, সে উড়লো না কোনোদিন। আজ সংখ্যালঘু মানুষের অবস্থা, একদল দালাল মুসলমানকে তৃণমূল, সিপিএম, কংগ্রেস যারা তাদের নেতা বানিয়ে দিয়েছে, এই দালালেরা আমাদেরকে এটা বলে আমরা তো সংখ্যায় কম, আমরা কি করব, আমরা তো সংখ্যায় কম, আমরা কি করব। আমরাও এটা ভাবতে আরম্ভ করেছি, আরে ভাই আমরা তো 18% লোক, 30% লোক, আমরা কি করব। বিশ্বাস করুন, ঈগলের বাচ্চার মতন একবার ডানাটা মেলে ওড়ার চেষ্টা করুন, আগামী আপনি লক্ষ্য করে দেখবেন আগামীতে আপনার নেতৃত্ব, আপনার নেতা, আপনার এমএলএ, আপনার এমপি হয়ে গেছে। আপনাকে বিশ্বাস করে উড়তে শিখতে হবে, ভরসা করতে হবে। মৌমাছি প্রজাপতির মতন যদি আঘাত আসে, আঘাতকে সহ্য করতে হবে, কিন্তু আপনি কখনো হালুয়ার মতন বসে লাড্ডু খেয়ে নেবার যেই মতন ভাবলে হবে না। 500 টাকার লক্ষ্মীশ্রী নামক ভিক্ষাশ্রী নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন, তাহলে আপনাকে আইমা করার প্রয়োজন নেই, আপনাকে আইমার ডাকে আসার দরকার নেই। না হলে অধিকার লড়াইয়ের এখানে আলোচনা চলছে। ইংরেজরাও এই করেছিল, কিছু জমিদারকে পদ দিয়ে দিয়েছিল, কিছু পণ্ডিতকে পদ দিয়ে দিয়েছিল, তারা বলতো ইংরেজদের বিরুদ্ধে লড়তে পারবো আমরা, বন্দুক আছে, ওদের কাছে বন্দুক আছে, বোম আছে, কামান আছে। নেতাজি তৈরি হয়েছিলেন, ক্ষুদিরাম বোস তৈরি হয়েছিলেন, শহীদ মাতঙ্গিনী তৈরি হয়েছিলেন, ইংরেজদেরকে হারিয়েছিলেন। আজ এখান থেকে আপনাদেরকে বলে দিয়ে যাই, ভরসা করুন আগামী লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত ভোটে যখনই আমরা দাঁড়াবো, আমাদের 7 দিন এদেরকে আমরা সরিয়ে আমাদের নতুন নেতৃত্ব তৈরি করে দিব। থাকলো প্রশ্ন হিন্দুদের কথা, আপনি নিশ্চিত থাকুন আপনাদেরকে বোঝাতে যত সময় লাগছে, এর অর্ধেক সময় আমাকে হিন্দুদেরকে বোঝাতে সময় লাগবে না। এখন আমি আমার ঘর যদি ঠিক না করতে পারি, আমার বাইর ঠিক করব কি? আপনারা এক জায়গায় আসুন, দেখে নিবেন এই হিন্দু মানুষেরা আমাদের সাথে জুড়ে দিয়েছে। আজ জুড়ে যদি না যেত, আমাদের সামন্তবাবু, অজিতবাবু মাস্টার মশাই তৃণমূলের রানিং বড় একজন দায়িত্বপ্রাপ্ত লোক ছিলেন, তৃণমূল থেকে আজকে বেরিয়ে তিনি আইমায় আসতেন না। তিনি জানেন যে আইমার ভবিষ্যৎ বড় মজবুত, আইমার ভবিষ্যৎ বড় ভালো। এ কারণে যদি মানুষ এই সংগঠনের ব্যাপারে পড়ে যায়, সম্মানিত ভাইয়েরা, আমরা আপনাদের কাছে এই বিশ্বাস নিয়ে এগোতে চাই। আমরা মাঝে মাঝে কিছু পরিকল্পনা তো ঘোষণা করলেননি আপনি, যুব থেকে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে, আমি তো লিখেও আনিনি, তো আমি শেষ করে দিতে যাই। আমাদের উপর আপনারা অনেকে কষ্ট পান, অনেকে মনে করেন হয়তো আগামীতে লড়াই হতেও হতে পারে। আমরা চাইবো যেন লড়াই না হোক। লড়াই হলে এটা মাথায় রাখুন, আইমাকে অন্যান্য মাথামোটা মুসলিম সংগঠনের মতন ভাববেন না, যারা রাজনীতি করেন তাদের কাছে পৌঁছে দেন। আইমাকে তা আপনারা ভাববেন না যে কালকে আইমার 4টা ছেলে তুলে নিয়ে চলে গেলে আইমা রাস্তা অবরোধ করে দিবে। বিশ্বাস রাখুন, আইমা ওইভাবেই কাজ করবে যেভাবে আপনারা কাজ করেন।
বিশ্বাস রাখুন, আইমা ওইভাবেই কাজ করবে, ওইভাবে আপনাদেরকে আঘাত করবে, যেভাবে আপনারা আঘাত করা পছন্দ করেন ওইভাবে আঘাত করব, মারবো, কিন্তু আপনাদেরকেও লাগবে না, দেখতে পাবেন না, ব্যথা আপনারাও বোধ করবেন। সুতরাং এটা মাথায় রাখুন, আপনারা আমাদের সাথে আমাদের নেতৃত্বদের কর্মীদের ডিমোটিভেটেড করে দিবেন না। একটা সমুদ্রের ধারে একটা কাঁকড়া হেঁটে হেঁটে যাচ্ছিল। মুসলমান শুনে নাও, সংখ্যালঘু মানুষ শুনে নাও, আজ তোমাদেরকে আইমাকে মনে হবে আইমা তোমাদের বিরোধী। সমুদ্রের তট দিয়ে একটা কাঁকড়া হেঁটে 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 যাচ্ছে, যেতে 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 সে ফিরে দেখছে তার কাঁকড়ার পায়ের দাগ, কি সুন্দর একটা নকশা হয়েছে। সে ঘুরে এসে দেখে আর বলে বাহ কি সুন্দর। এমন সময় একটা ঢেউ এলো, ঢেউ এসে কাঁকড়ার সমস্ত পায়ের ছাপগুলোকে মুছে দিয়ে চলে গেল। কাঁকড়া সমুদ্রের ঢেউকে বলছে তুমি তো বড় বাজে লোক, তোমাকে তো ভালো মনে করতাম, আমি এত সুন্দর করে একটা নকশা বানালাম আর তুমি এসে মুছে দিলে। ঢেউ হাসতে লাগলো আর বলল ভাই তুমি তো একটা ছোট জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার তো চোখ ছোট পর্যন্ত যাচ্ছে, কিন্তু আমি তো বিস্তীর্ণ, আমি তো অনেক বড় জায়গা নিয়ে আছি, আমি দূর পর্যন্ত দেখতে পাচ্ছি। আসলে দূর থেকে জেলেরা আসছে, ওই জেলেগুলো যেখানে যেখানে কাঁকড়ার পায়ের দাগ আছে ওই জায়গা থেকে গিয়ে কাঁকড়াগুলোকে ধরছে, আমি তোমার পায়ের দাগটা মুছে দিলাম যাতে জেলেরা তোমাকে ধরতে না পারে। আজ আপনার সামান্য 500 টাকার ভিক্ষাশ্রী নিতে আপনার কষ্ট হচ্ছে, আজ আপনার সামান্য কি বলে আপনার কন্যাশ্রী পাবেন না বলে ভয় পাচ্ছেন, আজ সামান্য 1 লাখ টাকার ঘরের জন্য 30,000 টাকা ঘুষ দিয়ে 1 লাখ টাকার ঘর পাবেন না বলে আপনি চিন্তা করছেন। বিশ্বাস করুন, এর চেয়ে বড় অধিকার আপনার পেছনে অপেক্ষা করছে। শুধু এই সামান্য ভিক্ষাগুলোকে লাথি মেরে ফেলে দিন, আপনি দেখতে পাবেন আগামীতে এর চেয়ে বড় জিনিস আপনার ঘরে পৌঁছে দিয়েছি। আমরা সরকার নই, আমরা সরকার নই, কিন্তু শুনুন আমরা কিছু পরিকল্পনা আপনাদেরকে বলি, এই পরিকল্পনাগুলো আপনারা জেনে নিন। আমাদের যুব আইমার যে যুব ছেলেরা এই যে উঠেছে, এরা আমাদের আগামী দিনের লিডার। হুজুর কিবলার নির্দেশ, উনি যখন কোনো কথা বলেন আমি তা অমান্য করি না, আমরা তা অমান্য করি না। উনি বলেছেন বয়স হচ্ছে এবার সিনিয়র নেতৃত্বদেরকে আস্তে আস্তে তোমরা সরাও। সিনিয়র নেতৃত্বদেরকে সরানো মানে তাদের এবার পরিকল্পনা বুদ্ধি জ্ঞান নেওয়া শুরু করো, যুবকদেরকে জায়গা দাও। তার কথা মতো এই যুবক এসে গেছে। এই যে কলকাতার একজন নুরাইন বলে ছেলে, এই ছেলেটি কে? এলাকার কলকাতার ওয়ার্ডের বড় বড় পার্টির লোক, आ जाओ नूरैन हमारे यहाँ बैठ जाओ, सिंडिकेट करते हैं, पैसा मिलेगा। যায়নি, একটা নৌকা এসে স্ট্যান্ড দাঁড়িয়ে আছে। আজ 55 গ্রাম কলকাতায় আইমার যদি নাম উঠে তাহলে এই ছেলেটির মাধ্যম থেকে উঠেছে। রাজনৈতিক প্ল্যাটফর্মে আমাদের মাস্টার সাহেব বসে আছেন রাজনীতির আঙিনায়। মাস্টার সাহেব ওই এলাকার নিজের দায়িত্ব বলছেন मैं जिम्मेदारी छोड़ देता हूं। अरे मैं तो हूं। কাজ করতে গিয়ে মতবিরোধ হয়, আমাদের মতন নয়। আরে আমার নাম রাখলো নি, আমি ছেড়ে দেব না। সংগঠনের জন্য যা করার করবেন। আপনারা জানেন আমাদের একজন ভালো নেতৃত্ব ফয়সাল ভাই, পলিটিক্যালি তৃণমূলের সঙ্গে কাজ করেন তিনি, কিন্তু আসলে লোকটি ভাবনা আমি যেভাবে ভাবি ওই লোকটার মধ্যে ওই ভাবনা আমি দেখেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমার জাতির লোক এটা বুঝতে চায় না। বিগত কিছুদিন আগে ফয়সাল ভাইয়ের একটা ফেসবুকে তৃণমূল পার্টির একটা সংগঠনের ছবি এসেছে, আমাদের লোকেদের মধ্যে একদল লোক সমালোচনা করেছে, আরে ফয়সাল সাহেব তো তৃণমূল হ্যাঁ ফির আইমা মে হ্যাঁ। কেন থাকবে না? আরএসএস এর লোক যদি বিজেপিতে থাকতে পারে, আরএসএস এর মমতা বন্দ্যোপাধ্যায় যদি আরএসএস এর দুর্গা হতে পারেন, তাহলে আমাদের লোক কেন তৃণমূলে থাকতে পারবে না? কেন সিপিএম এ থাকতে পারবে না? কেন কংগ্রেসে থাকতে পারবে না? রাজনীতি করার যদি মানসিকতা না থাকে তাহলে ব্যর্থ হয়ে যাবেন। আপনি আরএসএস কে দেখুন, যা মোদিজি বলবে সব ঠিক। আপনাকে এই ভাবনা শিখতে হবে, আপনাকে বলতে হবে আইমা আমাদের জন্য যা করছে ঠিক করছে। পুরো পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক কন্দল নেই। গত কয়েকদিন আগে হরশঙ্কর রানীচক বলে একটি গ্রামে মুসলমান ছেলে মারামারি করেছে। আমি কষ্ট পেয়েছি, ওই গ্রামে গিয়ে বলে এসেছি। তারা আমাদের সাথে আইমা করে না, কিন্তু ওই ছেলেগুলো আমাদের ছেলে। আমি মনে করি আপনি আমার সাথে তৃণমূল করলেও আপনি আমার, সিপিএম করলেও আমি আপনি আমার, কংগ্রেস করলেও আপনি আমার। আমার ভাবনাকে আপনাকে বুঝতে হবে, না হলে ওই ঢেউয়ের মতন আমি চেষ্টা করছি আপনাকে কেউ যেন আক্রমণ না করে। আপনি কাঁকড়ার মতন ভাবছেন আপনি আমাকে দুশ্মন। তৃণমূলের ছেলেরা ধরে মারধর করেছে, কি লাভ হলো ভাই? কাকে মারলে? কাকে মারলে?
মারামারি কখনো সমাধান নয়। মারামারি করে আমরা কখনো তৃণমূলের সাথে পারবো না, মারামারি করে আমরা কংগ্রেসের সাথে পারবো না, মারামারি করে আমরা বিজেপির সাথে পারবো না। আমরা যদি কংগ্রেসকে কাউন্টার দিতে হয়, বিজেপিকে কাউন্টার দিতে হয়, তৃণমূলকে কাউন্টার দিতে হয়, আমাদের বুদ্ধিকে বাড়াতে হবে, আমাদেরকে পরিকল্পনা করতে হবে এবং পরিকল্পনা করে আমাদেরকে এগোতে হবে। এবং আইমা এটার উপরে করেছে, আপনারা দেখেছেন। আমাকে একজন গাল দিল, আমি তাকে গাল দিলাম। আইমা এটা নয়, আইমা করার জায়গায় এখানে নয়, আপনি তৃণমূল করুন। আমরা লিখেছি, আবেগ নয়, পরিকল্পনায় আমরা এগিয়ে চলেছি। কি বুঝলেন? টিকি বাঁধা নেই কারো কাছে, ভোটে দাঁড়াবো না, আবার কি যায় আসে? ভোটে দাঁড়াবো, কে আটকাবে? পয়সা নিয়েছি, তৃণমূলের কাছে পয়সা নিয়েছি, ভাই পয়সা নিয়ে নিয়েছি, আর ভোটে দাঁড়াতে পারবো না। বিজেপির কাছে টাকা নিয়ে নিয়েছি, মুসলিম ভোট কাটতে হবে, সুতরাং যেখানেই হোক ভোট দিতে হবে। ও বিজেপি আসুক আর কংগ্রেস আসুক, যেই আসুক, তৃণমূলকে হারাতে হবে না। আমরা শত্রু নির্ধারণ করেছি, মূল শত্রু বিজেপি, মূল শত্রু বিজেপি। শুধু মুসলমানের জন্য নয়, হিন্দুদের জন্য মূল শত্রু বিজেপি, দলিতদের জন্য মূল শত্রু বিজেপি। সুতরাং আপনাকে শত্রু নির্ধারণ করতে হবে এবং এই নির্ধারণ করে আপনাকে এগোতে হবে। আগামী লোকসভায় যদি আমরা ভোটে প্রার্থী দিই, আমরা দাঁড়াবো, যদি না দিই, আপনি কথা বলতে পারেন না, ও বিজেপির টাকা খেয়ে নিয়েছে, ও তৃণমূলের টাকা খেয়ে নিয়েছে। আমরা ভোটে লড়বো বলেছি, আমরা ভোটে লড়েছি। আমরা ভোটে আগামীতে লোকসভা বিধানসভা সব ভোটে লড়বো, কিন্তু কখন লড়বো এ কথা বলিনি। আমরা লড়বো মানে লড়বো, এই কথা পঞ্চায়েতের আগেও একদল লোক মনে করতো ভোটের আগে বড় বড় কথা বলে। আমার জুনিয়র ছেলেরা অনেক টাইম এসব কথা বলেছে, আমি শুনেছি, কাউন্টার দিই না। কেননা আমি সবসময় চেষ্টা করেছি যে আমাদের সমাজ থেকে কিছু ভালো নেতৃত্ব উঠুক। আমাদের নেতৃত্বকে আমি ড্যামেজ করতে পারি না। অসংখ্য এমন বহু আমাদের কাছে এভিডেন্স আছে, যে এভিডেন্সগুলো নিয়ে আমরা কাউন্টার ফেসবুকে করলে গন্ডগোল হবে। কিন্তু গন্ডগোল করবে কে? চ্যাটার্জি ব্যানার্জি বসে বসে মজা নিবে। কে গন্ডগোল করবে? দাস শেখ, ছোট জাতের হিন্দু মুসলমান। আপনি বলেন তো, আরএসএস এর লোককে জিজ্ঞেস করুন তো, একটা বড় উচ্চ পর্যায়ের হিন্দু লোক আপনার বেরিয়েছে এলাকায় দাঙ্গা করার জন্য। যত দাঙ্গা হচ্ছে, মারামারি হচ্ছে, দেখুন একেবারে দলিত শ্রেণীর ছেলেরা জেলে ধরা পড়ছে। তাহলে আপনাকে আমাকে পরিকল্পনা করতে হবে। আমরা পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা? আগামী পঞ্চায়েতে আমরা প্রত্যেক পঞ্চায়েতে আগামী 5 বছরে 100টার উপরে আমরা গাছ লাগাবো। 100টা ফলের গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ আমাদের পরিকল্পনা। গত বছরের মনসুন সিজনে, বর্ষার সিজনে আমরা অলরেডি গাছ লাগিয়ে দিয়েছি। কিছু গাছ হয়তো মরে যাবে, কিন্তু ইমাজিন করুন 150টা গাছের মধ্যে 50টা গাছ মরেও যদি যায়, 100টা গাছ যদি আপনার পঞ্চায়েতে আইমার পক্ষ থেকে লাগানো হয়, আপনার গাছগুলো কোথায় লাগানো হবে? মন্দির চত্বরে, গাছগুলো খেলার মাঠের চত্বরে, গাছগুলো মসজিদ চত্বরে, গাছগুলো কবরস্থান চত্বরে, গাছগুলো মহাশ্মশান চত্বরে, এমন জায়গাগুলো যেগুলো সার্বজনীনভাবে লোক ব্যবহার করে, এই গাছগুলো যদি লাগিয়ে দেওয়া হয়, আপনি বলুন তো আপনার এলাকার কিছু ছেলে আগামী 50 বছর ফল পাবে না পাবে না? বলুন, এই ভাবনাটা ভাবতে শিখুন। আপনি ভাবছেন আম গাছ লাগিয়ে কি হবে? বৃক্ষরোপণ 50 বছর ধরে দেখছি বৃক্ষরোপণ হয়। বৃক্ষরোপণ হচ্ছে কোথায়? নেতারা এসে একটা করে ছোট ছোট গাছ লাগিয়ে দিল, হ্যাঁ ছবি তুলে নিয়ে যাও, পরের দিন গেল, পরের দিন এলাকার গরু খেয়ে তুলে দিল। আমরা লাগাইনি, আমরা প্রত্যেকটা গাছ 5 ফুটের উপরে দিয়েছি। কি পণ্ডাবাবু, মৌসুম সিজনে দেওয়া হয়েছিল তো? জিজ্ঞেস করে খবর নেবেন। হয়তো সব গাছ মরে গেছে, কিন্তু আমরা এই পরিকল্পনাটা করেছি 5 বছর পরে যদি আমরা এটা সাকসেস হই, তাহলে দিয়ে ভিক্ষাবৃত্তির মানসিকতা আমরা তৈরি করতে পারবো না। আগামীতে আমরা কিছু মডেল পঞ্চায়েত আছে, যে পঞ্চায়েতগুলোতে আমরা কাজ করছি। কাঞ্চনপুর একটি মডেল পঞ্চায়েত আমাদের এখানে আছে, যেখানে 3টি প্রায় পঞ্চায়েত একই জায়গায় 3টি পঞ্চায়েত আমরা আছে। এই কাঞ্চনপুরকে সবচেয়ে বড় প্রজেক্ট হিসেবে আমরা নিচ্ছি এবং ওই এলাকার মানুষ আমাদের সাথে সবচেয়ে বেশি জুড়ে আমাদেরকে এগিয়ে নিয়েছেন। সুতরাং এই 3টা পঞ্চায়েতকে নিয়ে আমরা একটা মডেল পঞ্চায়েত বানাবো, যে পঞ্চায়েতের মধ্যে আমরা চেষ্টা করেছি সমস্ত এলাকায় ওখানকার যে খাল আছে, আপনারা জানেন আমি বলেছি আমাদের পঞ্চায়েত ঝিনুকবাবু আছেন, ঝিনুকবাবু এসছেন কেন? পঞ্চায়েতে উঠেনি কেন? আপনি তো বিজয়ী পঞ্চায়েত, আপনি ওখানে কেন? এটা তো সংগঠনের নিয়ম মানুন। আপনি নেতা নন, সংগঠন আপনাকে নেতা বানিয়েছে। আন্দামানের রুহুল সাহেব আছেন? রুহুল সাহেব এসছে নাকি?
তো পঞ্চায়েতরা দাঁড়ায়নি কেন? ঠিক আছে, আমরা বলেছি ওখানে একটি খাল তৈরি করে, ওখানে খালটা দীর্ঘদিন ধরে ওই খালটা নষ্ট হয়ে আছে, আমরা ওই খালকে তৈরি করব। তৃতীয়, আমরা সমস্ত পঞ্চায়েতগুলোতে আমরা একটি টোটো পরিষেবা দিতে চলেছি। এই টোটো পরিষেবাটা এখন টোটোতে উঠলে কত টাকা লাগে? মিনিমাম 10 টাকা 15 টাকা। আমরা 5 টাকা দিয়ে প্রত্যেক বিজয়ী পঞ্চায়েতগুলোতে আমরা টাকার বিনিময়ে আমরা টোটো পরিষেবা চালু করব আগামীতে। 500 টোটো হবে না, এই টোটো মডেল টোটো হিসাবে প্রত্যেকটা পঞ্চায়েতে চালু করছি। যারা প্রয়োজনীয় লোক, যারা বয়স্ক লোক, তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য প্রথমে ফ্রি করার কথা ভাবছিলাম। আমাদের যুব সম্পাদক মাজেদ সাহেব সহ সবাই বললেন যে ফ্রিতে তো সরকারও দেয়, তাহলে আপনি যদি ফ্রি করেন তাহলে তো কোনো হবে না। অ্যাটলিস্ট যে ছেলেটা টোটো চালাবে তার ভাড়াটা আপনি দিন, ভর্তুকি কত দিবেন? একটা টোটো আপনি এখন বললে জেলাতে 50 জন লোককে বললে 50টা টোটো আপনাকে একটা করে স্পন্সর করে দিবে, কিন্তু তারপরে। সুতরাং আমরা এই টোটো তৈরি করছি এবং প্রত্যেকটা টোটোতে আমরা একটা করে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিব উইথ অডিও, যাতে ওই টোটোতে কোনো ব্যক্তি বসে টোটো ক্যামেরার যে চালক সেও বেশি পয়সা না নিতে পারে বা কোনো ধরনের দুর্ব্যবহার যেন আমাদের কর্মী না করতে পারে। সেফটি সিকিউরিটির জন্য আমরা এরকম একটা পরিকল্পনা নিয়ে এসেছি, আগামীতে আপনাদের কাছে এটা আসছে। আমাদেরকে সরকারে যেতে হবে না, সরকারকে রাস্তা দেখাবো। আমরা যদি পারি, তোমরা কেন পারবে না? সরকার কাজ করবে। পথবাতি, আইমার পথবাতি আপনারা জানেন অলরেডি প্রজেক্ট হয়ে গেছে, পথবাতি অলরেডি এসে গেছে। দরবারের জলসার পরে প্রত্যেক পঞ্চায়েতে আমরা গ্রামীণ রাস্তাগুলোতে পঞ্চায়েত হবে। আমাদের এসেছেন দেড়িয়া চকের পঞ্চায়েত সাহেব আছেন, দেড়িয়া চকের পঞ্চায়েত, আর আমাদের উদয় চকের পঞ্চায়েত সাহেব আছেন না? ঠিক আছে, বসুন। পঞ্চায়েতদেরকে বলে দেওয়া হয়েছে এই কাজটা ওই জোন থেকে স্টার্ট হবে। প্রত্যেকটা কাজ এক একটা জোন থেকে শুরু করব। আরও যারা পঞ্চায়েতরা আছেন প্রত্যেকে একটু ভরসা করুন ভাই, একটু ভরসা করুন। আপনারা জেনে রাখবেন, আমরা আপনাদেরকে মিথ্যা স্বপ্ন দেখাইনি, আপনাদেরকে ঠকানোর জন্য এখানে আসিনি। আমরা আমাদের আপ্রাণ ক্ষমতা নিয়ে, অর্থ নিয়ে, পয়সা দিয়ে আমরা চেষ্টা করেছি। হাজী বদরুদ্দোজা মাস্টারমশাই পরিশ্রমও করেন, অর্থও দেন। আজকে এই খাওয়ার প্রোগ্রাম অর্গানাইজ জেলার 15-16 জন লোক মিলে আমরা করেছি। তার মধ্যে জনসমর্থন যদি একটু আশা না করতে পারি তাহলে আমরা কি করে এগিয়ে যাব? পজিটিভ ভাবনা নিয়ে আপনারা এগোন। পরিশেষে আরও কিছু প্রজেক্ট আছে যেগুলো আমরা বলবো না, কেননা আমরা আস্তে আস্তে ছোট ছোট করে পরিকল্পনাগুলো আপনাদের কাছে নিই। জেলার মেম্বারদের নামগুলো দিন, ঘোষণা করে দিই। আমরা চেষ্টা করব এই কাজগুলো করার এবং আপনাদের কাছে আবেদন রেখেছি আপনারা আমাদের সাথে থাকুন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দিন। হিন্দু মুসলিম সমস্ত লোকেরা, ও আচ্ছা, যুবর প্রজেক্ট ওটা তো আপনাকে ঘোষণা করা ছিল। যুব থেকে আমাদের মাজেদ সাহেব সহ যুবর যে টিম, তারা সিদ্ধান্ত নিয়েছে আগামী পঞ্চায়েতে প্রত্যেকটা বড় বড় যেগুলো পঞ্চায়েত এলাকা আছে, সবগুলো তো সম্ভব নয়, আগামী পঞ্চায়েতে সমস্ত পঞ্চায়েত জোনগুলো থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে আমরা কি করব না, আমাদের আইমার পক্ষ থেকে টোটো পরিষেবা দিয়ে দিব, যাতে ছাত্ররা যাওয়া আসা করতে পারে। এটা করে দেওয়া হবে আইমা থেকে। আর আমরা একটা খুব শীঘ্রই খাদ্য মেলা করতে যাচ্ছি। প্যালেস্টাইনে, ইউক্রেনে, বিভিন্ন জায়গায় মানুষেরা খাদ্য খেতে পাচ্ছে না, খাদ্যের অভাব। তার সঙ্গে আমরা যেভাবে খাদ্য অপচয় করি, খাদ্য নষ্ট করি, তার একটা মোরাল ডেভেলপমেন্টের কথা হবে এবং বিভিন্ন খাদ্যের উপকরণ থাকবে। বিশেষ করে পৌষ মাস আসছে, পৌষ সংক্রান্তি কবে? কালকে না কবে? পৌষ সংক্রান্তি কবে ম্যাডাম? আপনি তো পঞ্চায়েত, কবে? 14 তারিখ। মাঝে মাঝে হিন্দু লোকেরা অবাক হয়ে যায়, বলে এ বেটা এত হিন্দুদের কথা জানে কি করে? বিশ্বাস রাখুন, আমি অহংকার করিনি। আমি যে কোনো ভালো ভালো আগে করতাম এটা। আমার একজন স্যার ছিলেন, সৌরেন সিনহা সম্ভবত স্যারের নাম, অনেকদিন আগে পড়াশোনা করেছেন। সৌরেন বাবু ইংরেজি পড়াতেন। আমি উনার বই দোকান ছিল, আমি উনার কাছ থেকে মহাভারত, গীতা এগুলো সব অর্ডার দিয়েছিলাম। তখন থেকে পড়তাম, কলেজ স্কুল স্টুডেন্ট লাইফ, এইচএস পড়তাম উনার কাছে। উনি বলতেন, রুহুল তুই কি হবি, তুই পণ্ডিত, কি এইসব বই কিনে কি করবি? আমি স্যার এগুলো পড়বো। বলে গীতা মহাভারত পড়ে তুই কি করবি? আমি না, আমাকে জানতে হবে। কবে? 20 বছর 22 বছর আগের কথা বলছি।
ফলে অনেক কিছু জানি। ভালো হিন্দু লোকেরাও, পণ্ডবাবুর সাথে তো যাওয়া যাবে না, জেলা প্রেসিডেন্ট ছিলেন, এখন বলবেন ইয়ে করবো, ভালো ভালো হিন্দু লোকেদেরকে বলি আসুন ধর্ম নিয়ে আমার সাথে আলোচনা করুন, আধ ঘন্টা বসি না। ফলে ধর্মটা না মুসলমানরা ধর্মটা বুঝেছে, না হিন্দুরা ধর্মটা বুঝেছে। মুসলমান নারে তৈরি আল্লাহ একবার করে মনে করছে এটা ধর্ম, হিন্দুদের মধ্যে এখন জয় শ্রীরাম করলে ধর্ম, ধর্মটাই বুঝেনি। যাক, সামনে খাদ্য মেলা একটা আমরা করতে চলেছি, এই খাদ্য মেলায় আপনারা এনগেজ হন। আমরা বিভিন্ন এলাকায় আমাদের বিশেষ করে মহিলাদেরকে নিয়ে আপনারা এই প্রোগ্রামটা আপনারা করবেন। আপনি দেখুন এই যে প্রজেক্ট ঘোষণা করছি, 6 মাসের মধ্যে তৃণমূল সহ অন্যান্য দলেরা শুরু করে দিবে। আমি চাই তারা করুক, আমি চাই তারা করুক। আমরা বারবার বলেছি আইমা একটা পথ দেখানোর সংগঠন, সমাজ উপকৃত হলে হবে। কাল তৃণমূল ভালো হয়ে যাক, আমরা আর ভোটে লড়বো না। কাল তৃণমূল মুসলিমদের অধিকারটা আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন যে এইভাবে দিব, আপনি করুন, আমরা আপনার সাথে আছি। কাল সিপিএম বলুক আমরা আপনাদের সাথে এই কথা বলেছি। এখন মোহাম্মদ সেলিমকে দায়িত্ব দিয়েছে, যখন মরে গেছে, মরা সিপিএমকে কাঁধে তোলার জন্য মোহাম্মদ সেলিম, ক্ষমতা এসে গেলে চ্যাটার্জি ব্যানার্জি এসে বসে যাবে। এসব গল্প বলেন। আর মুসলমান লোক বলছে জীবনে তো কোনোদিন সম্পাদক হতে পারিনি, এখন যদি পদটা পেয়েই যাই, বুড়ো বয়সে তো পদ পেলাম। আমি তাকে ইনসাল্ট করছি না, কিন্তু ঘটনা তো এটাই। এই সাত্তার সাহেবের সাথে বসে কথা বলেছি কিভাবে সিপিএম এ অপদস্থ করা হয়েছে মুসলমানদেরকে। তিনি তো আমাকে বলেছেন কিভাবে আমাদেরকে অপদস্থ করা হয়েছে। আজ মুসলমান লোক বলছে সিপিএম ছিল ভালো ছিল, হুজুর কেবলা বলেছেন। বাইরে থেকে দেখেছেন, আপনারা তো বাইরে থেকে দেখেন, আমি ভিতর থেকে দেখেছি। আপাত দৃষ্টিতে আমি যা দেখি আমি তা বলি না। আমি আগেই বলেছি এখানে আপনি এসেছেন, আপনারা কি সব আমার ভক্ত? না ভাই, আপনারা আমাকে ভোট দেননি একদল লোক। আমি জানি খেয়ে দিয়ে ভাইজান জিন্দাবাদ করতে করতে বেরিয়ে যাবো আমরা, সেটাও জানি। কিন্তু আমি যেটা মনে করি, এই ভাবনা আজকে এমন বহু লোক আছে যারা আজকে মত পরিবর্তন করে যাবে যে না ভাইজানের সাথ দিতে হবে, এটাও আমি বিশ্বাস রাখি। ফলে এই জন্যই পরিশ্রম করা, এই জন্য পরিশ্রম। যতদিন আল্লাহ করবে ততদিন, সফল হওয়া না হওয়া আমার নয়। ভাবনা যদি আমরা ইনজেক্ট করে এই জেনারেশনের ছেলেরা উঠবে, এরা সফলতার দরজা দেখবে। এরা দেখবে না, এদের মধ্যে কিছু ছেলে রুহুল আমিনের ভাবনা ভাববে, তারা পরিশ্রম করে যাবে। একটা সময় আসবে দেখবেন সূর্যের সকাল উঠেছে ইনশাআল্লাহ। খাদ্য মেলাটা আমরা করব, কিভাবে হবে পরবর্তী জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন তারা বলে দিবেন, একটু বলুন। ঠিক আছে, ঠিক আছে। আমরা দুটো ফেজে জেলা তুলব। আপাতত 111 জন জেলা মেম্বারকে তোলা হয়েছে। এই জেলা মেম্বাররা জেলাতে এসেছেন, বাকি আরো 200-র উপরে যে জেলা মেম্বারদেরকে নেওয়া হয়নি, সেকেন্ড স্কুটনিতে তাদের মধ্যে থেকে আরো কিছু লোক নেওয়া হবে। সুতরাং আপনারা ভাববেন না যে আপনাদের ফাইনাল হয়ে গেছে, আমাদের হয়নি। আমি জোনের, আমাদের জেলাকে আমি বলে দিচ্ছি, আমাদের জোনকে, জেলাকে 3টা জোনে ভাগ করা হয়েছে। একটা জোন আপনার তমলুক মিউনিসিপ্যালিটি, জোন 1 যেটা তমলুক মিউনিসিপ্যালিটি, শহীদ মাতঙ্গিনী, কোলাঘাট, পাঁশকুড়া পূর্ব এবং ময়না এবং পাঁশকুড়া রুরাল, এটা হচ্ছে শহীদ মাতঙ্গিনী ব্লক, জোন 1। জোন 2 হলদিয়া পৌর, হলদিয়া ব্লক, সুতাহাটা, মহিষাদল, নন্দকুমার, নন্দীগ্রাম, এটা জোন 2। এবং জোন 3 এগরা, চণ্ডীপুর, খেজুরি, ভগবানপুর আর জুনপুর। এইটা হচ্ছে আমাদের 3টা জোনে 3টা জেলা সম্পাদক করেছি। 3টা জেলা সম্পাদক সহ আমাদের জেলা প্রেসিডেন্ট এবং জেলা সেক্রেটারিকে নির্ধারণ করা হয়েছে। আমি দ্রুত নামগুলোকে একটু বলে দেব। ওখানে কি খাবার দেওয়া চালু হয়ে গেছে নাকি? না, লোক যেভাবে খাবারের দিকে ছুটে যাচ্ছে, আমি ভালো মতো খাবার দেওয়া। যদি আমরা একটু আগে আসতে পারতাম, 11:30টার দিকে প্রোগ্রাম চালু হয়েছে ভাই। একটা জেলার এত বড় প্রোগ্রাম, কিছু করার নেই, অপেক্ষা করতে হবে। পর্ণব আপনি বসুন, আমি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ। চণ্ডীপুর, আমার সামনে দাঁড়ালে আমার মনে হয় যেন আমার কানের কাছে বন্দুক নিয়ে কেউ দাঁড়িয়ে আছে। ভেবেছিলাম একটু হাসির কথা বলবো, ভেবেছিলাম, কিন্তু আর ভাবলাম যে দেরি হয়ে যাচ্ছে। শেখ সাইফুদ্দিন নন্দীগ্রাম চণ্ডীপুর এলাকার জেলা মেম্বার হিসেবে এসেছেন। শেখ সাবির আলী খান, শেখ সাইদুল্লাহ, শেখ আরিফ আলী, ওয়াজেদ শাহ, সিরাজ আলী খান, জুলফিকার আলী খান, এই জোন 3 থেকে এদেরকে জেলা মেম্বার হিসাবে নির্ধারণ করা হয়েছে। এদেরকে নমিনেট করে এদের নাম এসেছে। জোন 2 হলদিয়া
হলদিয়া জোনের হলদিয়া গ্রামীণ থেকে শেখ মেহমুদ আলী, শেখ আব্দুল হাকিম, আক্তার আলী খান, শেখ আব্দুল হামিদ। হলদিয়া পৌর থেকে চিনাংশু গোস্বামী, সাজিদ আলম, শেখ বেলাল উদ্দিন, শেখ শাহজাদা আলী, মোশাররফ, আব্দুল হান্নান, গুলফর গায়েন, সাদ্দাম, এদের নাম এসেছে। সুতাহাটা থেকে শেখ আসমত আলী, শেখ আমজেদ আলী, শেখ আশরাফুল ইসলাম, শেখ জবেদ আলী, শেখ সাইফুল, শেখ নুরুল ইসলাম, শেখ আতিয়ার মল্লিক, সুতাহাটা ব্লক থেকে জেলার নাম এসেছে। মহিষাদল থেকে রুহুল উদ্দিন, সালাউদ্দিন মল্লিক, শেখ আজাদ আলী, শেখ মুস্তাফিজুর রহমান, শেখ নূর ইসলাম, শেখ আইজুল ইসলাম, শেখ মহসিন, শেখ ইসরাফিল, শেখ আশিকুর রহমান, শেখ সাইফুদ্দিন, সাবির আলী, শেখ সাইফুল, জিয়াবুল মল্লিক, সামাদ আলী, শেখ আবুল হাকালাম, হাইবত শেখ, শেখ নুরুল আলম, শেখ জয়নাল আবেদিন, শেখ সঞ্জয় মণ্ডল, শেখ জাহির আব্বাস, মুশাররফ মল্লিক, মুর্শেদ খান, শেখ আসিজুল, শেখ মোহাম্মদ রাশিদ, শেখ সালাউদ্দিন। নন্দকুমার থেকে রমজান আলী, আতাবুল দিন, শেখ রবিউল, শেখ শামীম আক্তার, শেখ নাসিরুদ্দিন, হাজি শেখ আবু বকর, শেখ মুস্তাফা, শেখ রাকিবুল, সাদ্দাম, আসাদুল ইসলাম, তানজরফি, বাবলু জানা, শেখ আবদুল্লাহ, মারুফ, সেকেন্দার আলী। বাবলু মাস্টারমশাই এসছেন? বাবলু জানা বাবু এসছেন? ওনার তো রাজনৈতিক মঞ্চে থাকার কথা, রাজনীতির লোক তো। জোন 1 তমলুক জোনের তমলুক মিউনিসিপ্যালিটির তমলুক ব্লক থেকে আনিসুর খান, শেখ ইমদাদুল্লাহ, শেখ ইসরাফিল হোসেন, শেখ জানে আলাম, শেখ আসগার আলী, শেখ আনসারদ্দিন, শেখ সালাউদ্দিন, শেখ সাবির। অমিত গুছাইত তমলুক পৌরসভা থেকে। ময়না থেকে শেখ সোলেমান আলী, শেখ মনিরুল ইসলাম, শেখ এমডি শাহিদ, শেখ মতিউর রহমান, শেখ ইয়াদুল্লাহ আলামিন মালিদা। পাঁশকুড়া পৌর থেকে মহিদুল খান, মুক্তার আলী, শেখ শামসুদ্দিন আলী। পাঁশকুড়া গ্রামীণ শেখ মুজাফর, অজিত সামন্ত, শেখ মুজিবর আলী, শেখ মতিউর রহমান, শেখ মুজাম্মেল, শেখ সালাউদ্দিন, শেখ সেলিম আলী, রিয়াজুল, জয়নাল আবেদিন। কোলাঘাট থেকে এবরার মল্লিক, শামসুল হক, শফিউদ্দাত্ত, শেখ আলাউদ্দিন, নসিম সরফরাজ, শেখ মাহিরুদ্দিন, হাবিবুর রহমান, শেখ জিয়ারুল, সাহাবুল মল্লিক, আতাহার হোসেন এবং শেষে আমাদের হাবিব বাবু শেখ সুলতান সাহেব, মাইনুর সুলতান সাহেবের নাম প্রজেক্ট করেছেন। শাহিদ মতঙ্গিনী, শেখ জিয়াউর রহমান, আশরফ আলী, শেখ ইসমাইল, শেখ আনোয়ার হোসেন, আনিসুর রহমান, শেখ হাফিজুল ইসলাম, গোলাম মুর্তজা মালিদা। এইটা হচ্ছে আমাদের এবারের জেলার নেতৃত্ব, জেলা প্রেসিডেন্ট, সেক্রেটারি, এদের নামগুলো এবার আমরা ঘোষণা করছি। কলমটা দিন, আমি লিখি, এতে লেখা নেই তো। আচ্ছা, যেহেতু জোন ওয়াইজ আমাদের ভাগ করা হয়েছে, এর পূর্বে জেলার একটাই সম্পাদক ছিলেন, কিন্তু এত বড় জেলায় একজন সম্পাদকের পক্ষে কাজ করা কষ্ট, এই জন্য আমরা জেলা থেকে 3 জন সম্পাদকের নাম ঘোষণা করছি। আমি এই 3 জন যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা স্টেজের সামনে এসে স্টেজের উপরে উঠেন, মেন স্টেজে। জোন 1 তমলুকের, এগুলো নামগুলো লিখে দেননি কেন আপনারা? সেদিন তো ফাইনাল করলেন আপনারা। লেখার কাগজটা দেন পণ্ডবাবু। আচ্ছা, আমার মনে আছে, লেখাটা পেলে দেন। যতই অর্গানাইজ করবো মনে করি কিছু না কিছু তো মিস হবেই, না হলে সংগঠন কি। জোন 1 তমলুকের জনাব শেখ আলহাজ আলফাজউদ্দিন সাহেব, হাজি আলফা লায়েক সাহেবকে অনুরোধ করব আপনি মেহরবানি করে আসেন। জোন 2 নন্দীগ্রাম, জোন 2 নন্দীগ্রাম
নন্দীগ্রামে হলদিয়া মহিষাদল সুতাহাটা নন্দকুমারের এবং নন্দীগ্রামে সানাব শেখ। ঠিক আছে, আমি জানি, আমার মনে আছে, আপনাদের সহযোগিতা ছাড়াও একটু একটু চলে নিতে পারবো। কিছু লোক মনে করে আমরাই ভাইজানকে তুলছি, আর রুহুল আমিন নিজেও তুলেনি। আল্লাহ যদি রুহুল আমিনকে তুলেন তাহলে রুহুল আমিন উঠবে। জোন 2 নন্দীগ্রামের জানাব, জোন 2 এর হলদিয়া থেকে জানাব শেখ হাফিজুল খান সাহেবকে অনুরোধ করব জোন 2 এর জেলা সেক্রেটারি হিসাবে আপনার নাম প্রজেক্ট করা হয়েছে, আপনি স্টেজে এসে পৌঁছান। জোন 3 ভগবানপুর, চণ্ডীপুর, খেজুরি, এগরা এবং কন্টাই থেকে আমাদের সৌমিত্র জিতির নাম প্রজেক্ট করা হয়েছে। সৌমিত্র জিতিবাবু, আপনি যেখানে আছেন জোন 3 জেলা সেক্রেটারি হিসেবে আসুন। আচ্ছা, এবার আমাদের সংগঠনের একটি পদ ছিল যেটাকে আমরা আর একটু প্রমোশন দিয়ে রেখে দিয়েছি এবং ওখানে কাউকে দিইনি, অবজারভার। জেলা সুপ্রিমো ছিলেন অবজারভার, এখন অবজারভারের পদ আর রাখা হয়নি। এখন জেলাতে পদ করা হয়েছে চেয়ারপারসন। আমরা একটা নতুন পদ ক্রিয়েট করেছি, যাকে দিয়ে জেলার সেক্রেটারি, প্রেসিডেন্ট, চেয়ারপারসন। সুতরাং চেয়ারপারসন হিসাবে নাম ঘোষণা করার আগে জেলার সেক্রেটারি হিসাবে নাম ঘোষণা হয়েছে। জেলা প্রেসিডেন্ট হিসাবে অল্প কিছুদিনের মধ্যে আমাদের সংগঠনে এসেছেন ইনি। ভালো কাজ করেন, ভালো কর্মর মধ্যে থাকেন। আমি আপনাদেরকে একটা বিষয়ে ক্ল্যারিফাই করি যে আমি দল ভাঙানোতে বিশ্বাসী নই, শুধু পূর্ব মেদিনীপুর জেলা ছাড়া। পূর্ব মেদিনীপুর জেলা আমার হোম গ্রাউন্ড। এখানকার যারা সোনা, যারা রূপো, যারা ডায়মন্ড, তারা ভুল করে অন্য জায়গায় চলে যান। কিন্তু আমি মনে করি পূর্ব মেদিনীপুর জেলার কেউ যদি সংগঠন করতে যায়, আইমাই তাকে করতে হবে, কেননা আইমাই একমাত্র সংগঠন যে তার স্বপ্ন পূরণ করবে। কিন্তু কখনো কখনো কেউ কেউ অন্যান্য জেলায় চলে যান, আবার ফিরে আসেন। আমার কাছে কলকাতা থেকে, আমার কাছে হাওড়া থেকে, আমার কাছে হুগলি থেকে অন্যান্য সংগঠনের অনেক লিডাররা আসার জন্য চেষ্টা করেছেন। আমি কাউকে নিইনি আমার দলে, শুধু পূর্ব মেদিনীপুর জেলা, যেহেতু আমার হোম ল্যান্ড, হোম এরিয়া, এখান থেকে যারা এসছেন এবং যারা কাজের লোক তাদেরকে আমরা সম্মান এবং পদ দিই। আমাদের এবছরের জেলার প্রেসিডেন্ট হিসাবে আমরা নাম ঘোষণা করেছি শ্রীমান চিনাংশু গোস্বামী মহাশয়কে। আমরা অনুরোধ করব আপনি জেলা প্রেসিডেন্টের স্টেজে আসুন। চিনাংশু বাবু খুব বড় রাজনৈতিক বিষয়টা ভালো বুঝেন, তার সঙ্গে সাংগঠনিক কাজটা তিনি বুঝেন। কিছুদিন আগে তিনি একটি রাজনৈতিক দলের সাথে জুড়ে ছিলেন, এখন আমাদের সাথে এসেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে আমরা চিনাংশু বাবুকে একটু ওয়েলকাম করি তালি দিয়ে। সংগঠন আমাদেরকে চেষ্টা করেছে। আমাদের কোলাঘাট থেকে জনাব মাইনুর সুলতান সাহেবকে অ্যাকাউন্টেন্ট হিসাবে নাম ডাকা হয়েছে। জনাব মাইনুর সুলতান সাহেব, আপনি স্টেজে আসুন। আমাদের ভুল হয়েছে, ট্রেজারার হিসাবে মাইনুর সুলতান সাহেবের নামকে ঘোষণা করা হয়েছিল। মাইনুর সুলতান সাহেব জেলার হিসাব রক্ষক হিসাবে আপনাকে, জেলার অ্যাকাউন্টেন্ট, এখানে আসুন, উপরে আসুন। ট্রেজারারের বাংলা কি? কোষাধ্যক্ষ। কোষাধ্যক্ষ হিসাবে মাইনুর সুলতান সাহেবকে আমরা একটু হাততালি দিয়ে সংবর্ধনা দিই। মাইনুর সুলতান সাহেবকে ডাকা হয়েছে। এবং অ্যাকাউন্টেন্ট সংগঠনের হিসাব রক্ষক হিসাবে আমাদের সংগঠন থেকে ডাকা হয়েছে জনাব সাইফুদ্দিন সাহেব, নন্দীগ্রাম। সাইফুদ্দিন সাহেবকে অনুরোধ করা হচ্ছে আপনি স্টেজের উপরে আসুন। আমরা প্লিজ পুরো এই টিমটাকে একটু সামনে ডাকবো, আপনারা সামনে আসুন, সবাই মিলে একটু দেখে নিক। সাইফুদ্দিন সাহেবের জন্য একটু তালি দেওয়া হোক। আপনারা একটু এসে যান, আমাদের প্রোগ্রাম শেষ লগ্ন একেবারে। দাঁড়ান দাঁড়ান না, মানুষ আমাদের জেলার, ঠিক আছে।
ব্যাগটাকে টেনে নিন, আপনার বেশি পিছনে দরকার নেই, দাঁড়ান। হ্যাঁ একটু। আমাদের জেলা সেক্রেটারি জনাব আলফা লায়েক সাহেব, আপনারা আমার ডানে আছেন, জনাব আলফা লায়েক সাহেব। তারপরে জেলার আরেক সেক্রেটারি জনাব হাফিজুল সাহেব আপনাদের কাছে আছেন। আমাদের কাছে আছেন জিতিবাবু, সৌমিত্র জিতি, পূর্ব মেদিনীপুর জেলার নবনিযুক্ত 3 জন সেক্রেটারি। আমাদের প্রেসিডেন্ট হিসাবে চিনাংশু গোস্বামী মহাশয় আছেন আপনাদের মাঝে, ইনি আপনাদের কাছে আগামী জেলার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেবেন। আমাদের কোষাধ্যক্ষ, আমাদের ট্রেজারার হিসাবে জনাব মাইনুর সুলতান সাহেব আছেন আপনাদের মাঝে, এবং আমাদের অ্যাকাউন্টেন্ট জনাব সাইফুদ্দিন সাহেব আছেন। আপনারা প্রত্যেকেই আপনারা চেষ্টা করবেন, শেষ কথা আবার বলি, স্বপ্ন দেখা শুরু করুন। স্বপ্ন যদি না দেখেন কখনো লক্ষ্যে পৌঁছাবেন না। কি আছে? হ্যাঁ, ও আর তৃতীয় গুরুত্বপূর্ণ কথা দেখেছেন, আমি ভুলেই গেছি। আমাদের চেয়ারপারসন, একটা বাংলা কথা আছে, যেতে মন নাহি চায়, ছাড়তে তো মন চায় না, কিন্তু নিয়ম, আমাদের সংগঠনের একটা নিয়ম আছে, যে নিয়মটা হচ্ছে যে 2 বছর দায়িত্ব পালন করার পরে আপনি আর নতুন করে রিক্রুট হবেন না। সুতরাং আমাদের জেলার সবচেয়ে ফিটেস্ট প্রেসিডেন্ট হিসাবে এখন পর্যন্ত যার নাম এসেছে, তার নাম কে বলতে পারবেন আপনারা? জেলা সেক্রেটারি। এই পার্থক্য যে জাতির ছেলেরা জানেনি, তারা কথা বলে। জামশেদ বাবু আমাদের জেলা সেক্রেটারি, সবচেয়ে ফিটেস্ট ভালো জেলা সেক্রেটারি দায়িত্ব পালন করেছেন আমাদের জামশেদ হাজি সাহেব, ওনাকে আমরা এখনো ভুলিনি। এখন পশ্চিম মেদিনীপুর নিয়ে পড়েছেন উনি আর মাস্টার বদরুদ্দোজা সাহেব। জেলা প্রেসিডেন্ট হিসাবে একজন দুজন বলছে, বিষ্ণুপদ পণ্ডাবাবু আমাদের সবচেয়ে জেলা প্রেসিডেন্ট হিসাবে ফিটেস্ট কাজ করেছেন। এবং মেরুদণ্ডহীন সবাই না, আমি রুহুল আমিন, আমার মেরুদণ্ড কমজোর হতে পারে, কিন্তু আমার সংগঠনের নেতৃত্বদের মেরুদণ্ড এক একজনের মেরুদণ্ড লোহার মতন মজবুত। আর এই মেরুদণ্ড সঙ্গে থাকা লোকগুলো মধ্যে বিষ্ণুপদ পণ্ডা মহাশয়, ওনাকে এবার আমরা জেলার চেয়ারপারসন হিসাবে নিযুক্ত করে আমরা আগামিত করেছি। পণ্ডাবাবুকে ভুলেই রয়ে যেতাম। আপনাদেরকে একটা গল্প শোনাই, পণ্ডাবাবুকে দেন। আমি পণ্ডাবাবুর কাছ থেকে সংগঠন ইন্সপায়ার হই। দেখুন, ভালোকে ভালো বলতে আমার দ্বিধা নেই। পণ্ডাবাবুকে এই টার্মের আগের টার্ম, পণ্ডাবাবুর সাথে তখন তো আন্ডারস্ট্যান্ডিং করে ডিসাইড করা হতো। এত পণ্ডাবাবুকে বলা হয়েছিল যে আপনাকে জেলা প্রেসিডেন্ট করা হবে, 2 বছর আগের কথা বলছি। কিন্তু সেই 2 বছর আগে, মানে 4 বছর আগে, সেই টার্মে পণ্ডাবাবুকে জেলা প্রেসিডেন্ট কোনোভাবে মিস্টেক হয়ে গিয়ে জেলা প্রেসিডেন্ট অন্য লোকের নাম হয়ে গেছে। মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আছেন, এসে দেখছেন নেই, কষ্ট পেয়েছেন থাকা। তাই পণ্ডাবাবুকে বলেছিলাম যে পণ্ডাবাবু আসলেও আন্তরিকভাবে দুঃখিত, এটা একটা ভুল ভালো হয়েছে। কিন্তু পণ্ডাবাবুর জায়গায় জেগে হিন্দু মানুষ, মুসলিমরা সাথ দেয়নি ভাই, হিন্দু মানুষ, কিন্তু অর্গানাইজেশনটা বোঝে লোকটা। কেন সম্মান করি, অর্গানাইজেশন জানেন। ফোন করে অন্য কোনো নেতৃত্বকে ডিমোটিভেটেড করেননি, এই দেখেছো আমাকে বলে দিল, এই আমাকে নেতা করবে বলে আমাকে পদ দিল নি, ঠিক আছে। তারপরে 2 বছর কনস্ট্যান্ট কাজ করেছে, আরো মজবুত হয়েছেন। পরে 2 বছর কাজ করেছেন, পরে 2 বছর প্রেসিডেন্ট। আজকে জেলার চেয়ারপারসন হিসেবে আমরা তাকে ধন্যবাদ জানাই, তাকে ইস্তেকবাল করেছি, তাকে আমরা মোটিভেটেড করে এটা বলতে চাইবো যে আমরা আপনাকে নিয়ে আগামীতে পূর্ব মেদিনীপুর জেলা আরো মজবুত, আরো স্বচ্ছ হিসাবে দেখতে চাই। আর আপনাদের সকলকে আবার ধন্যবাদ। আগামী 26 এবং 27 জানুয়ারি দরবারের জলসা এখনো করা হয়নি, এগুলো দেন। বিদায় সংবর্ধনা হিসাবে আমাদের কৃষ্ণবাবুকে দিয়ে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব। সম্মানীয় বিদায়ী সভাপতি, প্রিয় সাথী, আজ আপনাকে স্থলাভিষিক্ত পদ থেকে বিদায়ের ক্ষণে বিয়োগান্ত হৃদয় খুব বেশি বেশি মনে পড়ছে। প্রিয় সংগঠন, আইমার প্রতি পদক্ষেপে আপনার ভূমিকা ছিল নিঃসন্দেহে ধন্য এবং প্রশংসা। আমরা সবাই আইমা পরিবারের পক্ষ থেকে জেলা প্রেসিডেন্ট বিষ্ণুবাবুকে বিদায়ী ভাষণ দিয়ে আজকের এই প্রোগ্রাম এখানেই শেষ করা হবে। আমি অনুরোধ করব পণ্ডাবাবুকে বিদায়ী ভাষণটা দেন, আর তার সাথে মনে রাখেন যেন লোকেরা খিদায়ের মধ্যে আছে। নমস্কার। আমাদের প্রায় আজকের যে সভা
দীর্ঘ সময় ধরে আপনারা সময় দিয়ে প্রত্যেকেই যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের খিদার সময় হয়ে গেছে, তাই সবাইকে আমাদের দুপুরের যে আহারের ব্যবস্থা আছে সেখানে আপনারা সেই জন্যই প্রত্যেকে ব্যস্ত হয়ে উঠছেন, স্বাভাবিক। কারণ আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব যে আগামী দিনে যেভাবে আইমার যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডকে আমরা যদি জনমানসে তুলে ধরতে পারি, আপনারাই তার প্রকৃত সৈনিক। আজকে যে প্রমাণ দিয়েছেন এবং আগামী দিনে সেই প্রমাণের মধ্য দিয়ে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, কারণ আইমার আজকের যে টিম, এই টিম একটি পরিবার। সুতরাং পরিবারে যেমন সবাইকে নিয়ে চলতে হয়, তেমনি আজকে জেলা সভাপতি থেকে শুরু করে আজকে যে সম্পাদক নির্বাচিত হলেন, ক্যাশিয়ার নির্বাচিত হলেন, সেখানে সবাই মিলে আমরা কাজ করতে ইচ্ছুক। আসুন আপনারা সবাই মিলে আমাদের সহযোগিতা করবেন, এই আশা রেখে আমাদের যে লড়াই, সে লড়াইয়ে আপনারা সামিল হবেন, পিছিয়ে যাবেন না, কিছু কিছু প্রলোভনে আপনারা পা দেবেন না, সেই অঙ্গীকার আপনাদের আজকের এই সভা থেকে আপনাদের কাছ থেকে করজোড়ে আমি আবেদন রাখছি। আপনারা সেই চিন্তাধারা নিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, এই কথা বলে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার সভাপতির পদ থেকে আজকে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের নতুন যিনি সভাপতি হলেন, সেই সভাপতিকে আমি অনুরোধ করব, আসুন আপনার আজকের দায়িত্বভার বুঝে নেবার জন্য সেই সভাপতির হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। ধন্যবাদ। নমস্কার। প্রথমেই আমি আমাদের ভাইজানকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আইমার সৈনিক যারা এখানে উপস্থিত হয়েছেন, দলমত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে যারা এখানে এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। বড় কঠিন দায়িত্ব, অত্যন্ত বড় বিশ্বাসের সঙ্গে ভাইজান আমার কাঁধে তুলে দিলেন। আমি চেষ্টা করব শেষ বিন্দু রক্ত পর্যন্ত আমি সেই বিশ্বাস রাখার, আপনাদের পাশে থাকার, আপনাদের হয়ে কাজ করার, আপনাদের নিয়ে কাজ করার। আপনাদের একটা কথা বলতে চাই, পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষে যে রাজনীতি শুরু হয়েছে, সেই রাজনীতি থেকে আপনারা পশ্চিমবঙ্গের বাদবাকি মানুষদের সাবধান করবেন, আইমার সৈনিকরা তাদেরকে জাগ্রত করবেন, এ আশা রাখি। আপনারা সংখ্যালঘু ভাই যারা আছেন, যারা লড়ছেন, যারা সব জায়গা থেকে, একটা সোজা কথায় বলি, বোকা বনেছেন, সবাই বিভিন্ন রকমভাবে আপনাদের ব্যবহার করেছে। আপনারা খুন হয়েছেন, আপনারা জেলে গেছেন, আপনারা সমাজ বিরোধীভাবে চিহ্নিত হয়েছেন। সেই লাভটা, ফলটা আমার মতো কিছু হিন্দু লোক ভোগ করেছে। বলতে ঘেন্না হয়, কিন্তু করেছে। এবং এর জন্য দায়ী কিছু রাজনৈতিক দল, যারা আপনাদের ঘরে ঘরে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের ভুল বোঝাচ্ছে। যাই হোক, দীর্ঘায়িত করব না, অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আগামী দিনে আপনারা আইমার পাশে থাকবেন, আপনারা ভাইজানের পাশে থাকবেন, আপনারা পশ্চিমবঙ্গের মানুষের পাশে থাকবেন। শক্ত হাতে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে আপনার। মনে রাখবেন, এই দায়িত্বই কিন্তু আমাদের হাতে ভাইজান তুলে দিলেন। ভাইজানের এই বিশ্বাস আমরা প্রতিষ্ঠা করব। ধন্যবাদ। অসংখ্য